আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আমরা মোটামুটি একটা বিরতির পর আবারও আহ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ এবং প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের গণিত প্রশ্নপত্র সমাধান ক্লাসে ব্রেক করলাম। আশা করি সকলেই ভালো ছিলেন। আমাদের এই সাময়িক অনুপস্থিতি এটা অনাকাঙ্ক্ষিত ছিল, কারণ আমি ব্যক্তিগতভাবে আপনারা জানেন যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলাম। সঙ্গত কারণেই আমার পক্ষে ক্লাস কন্টিনিউ করা সম্ভব ছিল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আবারও বেক করলাম। তো আজকে যারা ক্লাসটিতে যুক্ত হয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে, আপনারা যদি কোথাও বুঝতে না পারেন আমাকে জিজ্ঞাসা করবেন। আর আজকের ক্লাসটা একই সাথে জুম অ্যাপ থেকে এবং আমাদের ফেসবুক পেজ থেকে যৌথভাবে লাইভ হচ্ছে। আজকে প্রথম ক্লাস হয়, একটু সময় বিলম্বিত হলো, এরপর থেকে ইনশাল্লাহ আমরা সঠিক সময়ে বেক করব। তো যাই হোক, যারা জুম থেকে কোনো প্রশ্ন করবেন তাদের প্রতি অনুরোধ হচ্ছে আপনারা হ্যান্ড রেইজ করলে আমি আপনাদের কথা বলার সুযোগ করে দেব। আর বাকি ফেসবুকে যারা আছেন তারাও কমেন্ট করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে কথা বাড়াবো না, সরাসরি আজকের মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আপনাদের জন্য সুখবর হচ্ছে যে আজকে আমরা 2009 সালের প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র সমাধান করব। আহ আমাদের 2009 সালে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়নি। তো 2009 সালে হয়েছিল প্রধান শিক্ষকের, আবার 10-এ হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ। আমরা 8 পর্যন্ত প্রশ্ন সমাধান করেছি। সো 9 প্রধান শিক্ষকের যতগুলো প্রশ্ন আছে এটা সমাধান করে আমরা আবার 10-এ শুরু করব, প্রাইমারি সহকারী। তো আমাদের এই প্রাইমারি আর প্রধান শিক্ষকের প্রশ্ন কিন্তু একদম সেম, কাছাকাছি। 19-20ও হবে না, আহ 19.5-20 হবে, কারণ সেম এরিয়া থেকে প্রধান শিক্ষকের প্রশ্ন আসছে। এই কারণে আমরা যে আপনাদেরকে ডু অর ডাই বা স্বপ্ন পূরণ বেসের কথা বলছি, এই বেসগুলোতেও আমাদের দেখবেন যে সিলেবাস প্যাটার্ন সবগুলোই প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগ মিলে তারপর আমরা আগাচ্ছি, যাতে এক প্রস্তুতির সব প্রস্তুতি হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ম্যাথ টিউটর যে বইটি, এটি হচ্ছে টিউটর লিখিত গণিত। আমি এই বইটার কথা এই কারণে বলবো, এই বইটার উপর এখন একটা ধামাকা টাইপের অনেকটা চমকপ্রদ একটা অফার চলতেছে। এই বইটা যারা অর্ডার করবেন, অর্ডার করার সাথে সাথে আমার 6 মাসের লাইভ কোর্স, জুমে লাইভ কোর্স আপনি ফ্রিতে করতে পারবেন। এটা একটা চমকপ্রদ অফার। আর টিউটর লিখিত গণিত যারা 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষা দেন তাদের জন্য অসাধারণ একটি বই। শুরুতেই যদিও বিজ্ঞাপনের মতো মনে হচ্ছে, স্লাইডটা ছিল, আমি জাস্ট শেয়ার করলাম। এবার আসুন, আমরা এই অঙ্ক দিয়ে শুরু করব। দেখেন, এই টাইপের অঙ্ক কিন্তু প্রাইমারিতে প্রচুর আসছে, প্রচুর আসছে। আমরা প্রচুর এই টাইপের অঙ্ক সমাধান করেছি। সেটা দেখেন প্রধান শিক্ষকে চলে আসছে। এখানে বলা হচ্ছে যে জিনিসটা, দেখেন এটার একটা ভ্যালু দেওয়া আছে, এইটার মানটা বের করতে বলা হয়েছে। কথা বুঝতে পারছেন? এই অঙ্কটা আমরা শর্টকাটে 3 থেকে 5 সেকেন্ডে বের করতে পারবো। কথা বুঝতে পারছেন? কোনো প্রবলেম নাই। তার আগে আমরা একটু ডিটেলস অঙ্কটা দেখি, কারণ ডিটেলস না দেখলে ওই 3 থেকে 5 সেকেন্ডে ওটা মুখস্থ করতে হবে। কথা বুঝতে পারছেন? তো প্রথমত যে জিনিসটা, সেটা হচ্ছে যে ভ্যালুটা দেওয়া আছে, এটা তো এখানে রয়েছে। এবার আসুন আমরা অঙ্ক শুরু করি। এখানে আমাদের মান যার বের করতে বলছে, x⁴ 1/x⁴ এর ভ্যালুটা বের করতে হবে। এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় থাকে, আমরা দুটো সূত্রের মানে সাপোর্ট নেই। এই দুটো সূত্র কি কি আহ আপনাদেরকে একটু বলে রাখি, যে এখানে আমরা একটা সূত্র হচ্ছে a² + b², এটা সমান a+b² - 2ab, এই সূত্রটা। আর হচ্ছে a² + b², ওই সেম সূত্র, আর একটা মাইনাসের সূত্রের সাহায্য নেই। কথা বুঝতে পারছেন? এখন কখন কোনটা লাগবে এটা নির্ভর করবে এই পরীক্ষার এই মানের উপর। মানে এটিকে যদি আমরা ভ্যালু বলি, এই ভ্যালুর উপর ডিপেন্ড করবে। আমি প্রথমত বলি, একটু শর্টকাট বলে ফেলি, সেটা হচ্ছে যে এই সূত্রটা সবসময় লাগবে। কথা বুঝতে পারছেন? এটা প্রথমত এই সূত্রটা লাগবে, এটা ছাড়া এই অঙ্ক করা যাবে না। এই যদি এই টাইপের অঙ্ক থাকে তাহলে অবশ্যই আপনার এই সূত্রটা লাগবে। আর এই সূত্রটা লাগবে কি লাগবে না এটা ডিপেন্ড করবে এই ভ্যালুর উপর। এখানে যদি মাইনাস থাকে,
তাহলে এই সূত্রটা লাগবে। আর যদি মাইনাস না থাকে, প্লাস থাকে, তাহলে এইটাই দুইবার ইউজ করব। এটা কয়বার ইউজ করব? দুইবার ইউজ করব। কথা বুঝতে পারছেন? আর এই টাইপের অঙ্কে এই সূত্রটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা দুইবার ব্যবহার করতে হয়। কয়বার ব্যবহার করতে হয়? দুইবার। এই কারণে যেহেতু এটার সূত্র একটা প্লাস আছে একটা মাইনাস আছে, এই কারণে কথাটা বললাম, এখানে ভ্যালুটা যদি কেবলমাত্র মাইনাসের হয়, কি হয়, মাইনাসের হয়, তবেই কেবলমাত্র 2 নম্বর সূত্রটা পড়বে, না হলে দুইবারই আমরা এই প্লাসের সূত্রটা ব্যবহার করব। কারণ দ্বিতীয়বারও আমার প্লাসের মান দেওয়া আছে। এখন এটা সমাধান করলে আপনি বুঝতে পারবেন, এইটুকু তো বুঝতে পারছেন। এইটুকু ক্লিয়ার কিনা আপনার বলেন? যদি কেবলমাত্র আমার অঙ্কে মাইনাস ভ্যালুটা থাকে এই জায়গায়, তখনই কেবলমাত্র এই সূত্রটা আমরা দ্বিতীয়বার ব্যবহার করব। আর যদি মাইনাস চিহ্ন না থাকে তাহলে দুইবারই আমরা এই সূত্রটা ব্যবহার করব। কারণ এই অঙ্কে দুইবার এই সূত্রটা ব্যবহার করতে হয়। এইটুকু ক্লিয়ার কিনা প্লিজ? এইটুকু ক্লিয়ার? একটু দ্রুত একটু কমেন্ট করবেন, এইটুকু ক্লিয়ার কিনা। ওকে, এবার আসেন আমরা মূল কনসেপ্টটাতে যাই। প্রথমত সূত্রটা সাজিয়ে নেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র সাজিয়ে নেন। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাসের সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে। তাহলে ভিতরেরটা এ, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। দেখেন প্রথম সূত্রটা, এটা একবার প্রথমবার আমি ব্যবহার করলাম এই সূত্রটা। এবার আমরা এটা যদি কাটাকাটি করি, এটা সবসময় মুখস্থ রাখবেন যে যদি এরকম থাকে এটা এটা এ বি কাটাকাটি যাবে, ওটার পরে লিখতে ইচ্ছে করবে বা লেখার দরকার হবে। এখন এই ভিতরে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার সূত্র পড়ছে। এখানে যেহেতু প্লাসের মান, আবারও প্লাসের সূত্রটাই ব্যবহার করব। এখানে যদি মাইনাসের মান থাকতো তাহলে এই জায়গায় গিয়ে মাইনাসের সূত্র ব্যবহার করতাম। ক্লিয়ার? তাহলে এই ভিতরের অংশটুকু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আমি সূত্র ফেলবো। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি, দেখেন হোল স্কোয়ার, ভিতরে প্লাস মানে কি, বাহিরে মাইনাস, মাইনাস 2 এ বি। আর এই টোটালটার উপর আমার কি ছিল, একটা স্কোয়ার আছে, -2। এখন আসেন আমি এটা একটু কেটে দিলাম। তাহলে এইটুকুর ভ্যালু কিন্তু এখানে রয়েছে। দেখেন এটার ভ্যালুটা কত ছিল, দেখেন তো 3 ছিল। তাহলে দেখেন এটাকে যদি আমি 3 স্কোয়ার লিখি, তাহলে বাহিরে আমার -2, খেয়াল করে দেখেন, আর এখানে পাওয়ার 2 -2। ক্লিয়ার? তাহলে আমি যদি এটাকে সলভ করি, 3 3 9, 9 থেকে 2 গেলে কত থাকবে, 9 থেকে 2 গেলে 7। তাহলে 7 স্কোয়ার -2, তার মানে হচ্ছে 49 থেকে -2, তার মানে আমার উত্তর হচ্ছে কত, 47। এটা হচ্ছে উত্তর। এখন এই অঙ্কটা 3 5 সেকেন্ডে কিভাবে সমাধান করবে সেটা গুরুত্বপূর্ণ। এই 3 5 সেকেন্ডে সমাধান করার জন্য আপনাকে একটা প্রসেস আমি শেখাচ্ছি। এটা একদম ফিক্সড প্রসেস। মনে রাখবেন, শর্টকাট তখনই ব্যবহার হয় যখন কোনো অঙ্কে একটা মেথড ফিক্সড ভাবে ইউজড হয়। এছাড়া কখনোই শর্টকাট ব্যবহার করা পসিবল। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যে সূত্রটা ব্যবহার করেছি আপনাদের, এটা দুইবার ইউজ করছি। প্রথমবার, দ্বিতীয়বার ইউজ করছি কারণ ক্লাসের মান ছিল। ওকে, এখন একটু খেয়াল করে দেখেন। প্রথম সূত্রে যখনই আমি আপনাদের আরেকটা বেসিক ক্লিয়ার করি, আমার কাজই হচ্ছে প্রশ্ন সমাধান করা না, এটা থ্রোতে বেসিক ক্লিয়ার করা। দেখেন আপনার যদি এরকম সূত্র থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সবসময় একটা জিনিস মনে রাখবেন, ধরেন আমি প্লাসের সূত্রটা ব্যবহার করলাম, তাই না? তাহলে ভিতরে প্লাস থাকলে এটি তো স্বাভাবিক, এটা আমি সবসময় বলি, কিন্তু ভিতরে প্লাস থাকলে বাহিরে মাইনাস, ভিতরে মাইনাস থাকলে বাহিরে প্লাস। এই কথাগুলো আপনাকে দারুণ হেল্প করবে। মানে আপনি যখন অঙ্ক করতে যাবেন, শুধু সূত্র মুখস্থ দিয়ে জীবন চলে না, সেখানে এই কিছু বেসিক যে জিনিসটা ফিক্সড, ওটা মেমোরিকে আলাদাভাবে বিন্যাস করলে এটা আপনাকে দারুণ ভাবে হেল্প করবে। তো এখানে যেহেতু প্লাস, সো আমার বাহিরে মাইনাস হবে। আমি যে জিনিসটা আপনাকে বোঝাতে চাচ্ছি, যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভিতর এর জায়গায় এ আছে, বি এর জায়গায় যখন এর বিপরীত ভগ্নাংশটা থাকে, তখন সাধারণত এই এ বিটা থাকে না, এ বিটা থাকে না। এখন কোন সংখ্যার বিপরীত ভগ্নাংশ কোনটা, যেমন এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে 1/a, 2 এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে 1/2। যদি এক্স থাকে তাহলে এটা হচ্ছে 1/x।
কথাটা ক্লিয়ার? বিপরীত ভগ্নাংশ কেন? কারণ লব হর হয়ে যায়, হর লব হয়ে যায়। যে কোনো স্বাভাবিক সংখ্যাকে আপনি k/1 লিখতে পারেন। তাহলে এটা হয়ে গেল কি লব, এটা হয়ে গেল হর। দেখেন, এটা মনে মনে একটা এক আছে, কারণ যে কোনো স্বাভাবিক সংখ্যাকে ভগ্নাংশে রূপান্তর করা যায়। তাহলে এটা এক, এটা দুই। তাহলে একইভাবে এটা এক। এই কারণে যে কোনো সংখ্যার বিপরীত ভগ্নাংশ যদি আমার বি এর জায়গায় থাকে, যেমন এ এর জায়গায় এটি থাকলো, বি এর জায়গায় যখন ওর বিপরীত ভগ্নাংশ থাকবে, তখন আমার এ বিটা থাকবে না। এটা শুধু শুধু সময় মানে যে জিনিসটা ফিক্সড মেমোরিতে একবার রাখলে ওটা নিয়ে আর আমার টেনশন করতে হচ্ছে না। আমার অঙ্কে 2 সেকেন্ড সময় কমতেছে, 2 সেকেন্ড তো আমার জীবনের জন্য অনেক কিছু। তো এই জিনিসটা মাথায় রাখবে। ফলে দেখা যাচ্ছে এই যে অঙ্কগুলোতে 2ab আছে, কথা বুঝতে পারছেন, এটা বিপরীত ভগ্নাংশ এখানে, ওগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। কথা বুঝতে পারছেন? এই যে এখানেও একই অবস্থা, ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, ওটা এবি থাকবে না। ওকে, তাহলে আপনার মেমোরি একটুখানি রিল্যাক্স হলো। এবার দেখেন আপনি সূত্রটা কিভাবে ব্যবহার করবেন। প্রথমবার যখন প্লাসের সূত্র ব্যবহার করবেন, এটা করতেই হবে প্রথমবার প্লাসে। তাহলে আপনি নিশ্চিত থাকেন ভিতরে যদি প্লাস থাকে, তাহলে নিশ্চিত থাকেন বাহিরে কি মাইনাস, বাহিরে কি মাইনাস। তাহলে প্রথমে যে সূত্রটা ফেললেন, এটা ভিতরে প্লাস বাহিরে মাইনাস, তার মানে সব সময় আমার দ্বিতীয় লাইনটা মাইনাস থাকবে। সব সময় মাইনাস থাকবে দ্বিতীয় লাইন। সব সময় এই টাইপের অঙ্ক কিয়ামত পর্যন্ত সব সময় দ্বিতীয় লাইনটা মাইনাস থাকবে। দ্বিতীয় লাইন মাইনাস থাকবে। কেন মাইনাস থাকবে বলেন তো? কারণ হচ্ছে সবসময় আমি প্রথম সূত্রটা প্লাসে ফেলবো, তার মানে সব সময় আজীবন মাইনাস থাকবে। তাহলে এই কথাগুলো ডিটেলস থেকে আপনি চর্চা করে করে একটু আয়ত্ত করে নেবেন। এরপর আমার পরেরটা সূত্র যদি এখানে প্লাস থাকে, তাহলে এখানে প্লাস হবে। ওকে, তার মানে এই জায়গায় আমরা ভ্যালুটা বসাচ্ছি, তাই কিনা? তাহলে ভ্যালুটা যখন বসাচ্ছি, তাহলে আমি দেখেন তো অঙ্কটা কিভাবে দাঁড় করাতে পারি। আমি জানি প্রথমবার -2 আছে, এখান থেকে আর কোনো অর্জন নেই, কারণ এটা গিয়ে দ্বিতীয় সূত্রে পড়বে। তাহলে দ্বিতীয় সূত্রটা কি? এটা, এটা প্লাসের। তাহলে আমার ভ্যালুটা দেখেন, এখানে যে ভ্যালুটা, এই ভ্যালুটা প্লাসে। তাহলে ভ্যালু যদি প্লাসের থাকে, আমি এটা তো স্কোয়ার হবে, সবসময় স্কোয়ার হবে, এখানেও সূত্রে স্কোয়ার ছিল, এখানেও হবে। তার মানে দেখেন আমি ভ্যালুটাকে স্কোয়ার করলাম, খেয়াল করে দেখেন। তাহলে এটা ভিতরে, এই যে দেখেন ভ্যালুর ভিতরে কি প্লাস না, তাহলে বাইরেটা কি হবে মাইনাস হবে, বাইরেটা মাইনাস হবে। আর এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা তো আমাদের এখানেও থাকবে টোটালটার উপর। তার মানে সব সময় ভ্যালু এবং ওই -2 যেটা সব সময় থাকবে। দেখেন এই মাইনাস, সরি, এটা তো এই -2, এই যে বাহিরে যে -2 এটা সব সময় থাকবে। তাহলে দেখেন আমার অঙ্কটা আমি মুখে মুখে কিভাবে সলভ করতে পারি। আমার ভ্যালু আছে কি, আমি নিচ থেকে সলভ করব, নিচ থেকে সলভ করবো। ভ্যালু আছে কি প্লাসে, ভ্যালু স্কোয়ার। তাহলে এখানে প্লাস আছে, -2 দিলাম, তাহলে প্রথমটার উপর টোটালটার উপর একটা স্কোয়ার আসবে, যেটা আগে অর্জন করছিলাম আমি। এরপর অলওয়েজ -2, এটা তো অলওয়েজ। তাহলে অলওয়েজ যদি -2 হয়, তাহলে তো আমার এখানে অঙ্ক করার জন্য কিচ্ছু দরকার নেই। অঙ্ক করার জন্য কিছু দরকার আছে বলেন, কিছু দরকার আছে? তাহলে এখানে আমি মাইনাসটা কত, এখানে ভ্যালু 3²2, টোটালটার উপর স্কোয়ার থাকবে -2। তাহলে এখানে 9 থেকে 2 গেলে 7, 7²2, তাহলে 49, এখানে 47। তাহলে দেখেন অঙ্কটা আমার জন্য কি কঠিন হলো বলেন, বুঝতে পারছেন কিনা? আমি একটু সময় নিয়ে বলতেছি, বাট একটা জিনিস মনে রাখবেন, যে এই অঙ্কগুলো বেসিক থেকে শর্টকাটে যেতে হবে। আমি আবারও বলছি, এই অঙ্কগুলো বীজগাণিতিক সূত্রগুলি বেসিক থেকে শর্টকাটে যেতে হবে। বলেন ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা আমরা যখন একবারে করব, তাহলে আমাদের কাজটা কি হবে? আমাদের কাজটা খুবই সিম্পল। খেয়াল করে দেখেন, আমাদের কাজটা খুবই সিম্পল। সিম্পলটা কেমন? আমরা দেখব এই জায়গা থেকে শুরু করব, শেষ থেকে শুরু করব। তাহলে যে ভ্যালু আছে এটা স্কোয়ার। এখন ভিতরে আমার যদি, যেহেতু প্লাস আছে, তাহলে বাইরে -2, আর ওই প্রথম সূত্রের স্কোয়ার আর অলওয়েজ মাইনাস। দেখেন আমার অঙ্ক হয়ে গেল। এখন যদি ধরেন এখানে মাইনাস থাকতো, আমি জাস্ট সাপোজ ধরে নিচ্ছি, এখানে যদি মাইনাস থাকতো, তাহলে আমি 3² ভ্যালু দিলাম, ভিতরে মাইনাস, তাহলে বাহিরে কি প্লাস, +2। এই যে অলওয়েজ ওই প্রথম সূত্রের স্কোয়ার মাইনাস, ব্যাস আমার অঙ্ক হয়ে যেত। ক্লিয়ার? যেভাবে দেখেন এই অঙ্ক 2 থেকে 3 সেকেন্ডে আপনি করতে পারবেন, অথচ অনেক বড় অঙ্ক, এখানে কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই, বেসিকটাকে শর্টকাট করবে। ক্লিয়ার? ওকে, এবার আসেন আমরা
পরের অঙ্কটা বলি। আমি একটু বলি, যখন এই অঙ্কগুলো শর্টকাট ভিডিও অনেক সময় আমি ভিডিওতে আপলোড করি, অনেকে বলেন যে অনেক ক্যাসাল করি। আরে ভাই, আপনি হয়তো পারেন, আরেকজন পারে না। তা আমি তো এখানে শিক্ষাতে আসছি, এখানে তো আমার পাণ্ডিত্য দেখাতে আসেনি। আমি তো প্রতিটা অঙ্কেই বেসিকে যাব। এখন আপনার যদি দরকার না হয়, এটা আপনার জন্য না, যার দরকার তার জন্য, তাই না? এই কারণে মূলত আমি সব জায়গায় বেসিকটা কথা বলি। দেখেন, এই অঙ্কটাও সূত্রভিত্তিক একটা অঙ্ক। এটাও কিন্তু প্রাইমারিতে অনেকবার আসছে। তার মানে এটা কিন্তু প্রাথমিক প্রধান শিক্ষকে আসছে। দেখেন, এই সূত্রটার মেইন কি? আমরা জানি যে ঘনের দুটো বহুল ব্যবহৃত সূত্র। একটা হচ্ছে যেমন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, যেটা হচ্ছে এক্স মাইনাস কে ওয়াই। এই যে ভিতরে মাইনাস থাকলে বাহিরে প্লাস, তারপর 3xy, তারপর এক্স মাইনাস ওয়াই। এটা একটা সূত্র। এই অঙ্কে দেখেন সব সিমটম মিলে এই সূত্রের কথাই বলছে। মাইনাস থাকলে আমি একটা সূত্রের মুখস্থের একটা প্যাটার্ন বলি। এটা এমন একটা সূত্র, এই যে মাইনাসটা আছে না, এই মাইনাস বাকি সব কটা ব্রেকেটেই যাবে। এখানে যাবে, এখানে যাবে। কথা বুঝতে পারছেন? মাইনাস মাইনাস মাইনাস, এইগুলো মেমোরিতে ইনপুট দেওয়াটা জরুরি, খুবই জরুরি। তার মানে ভিতরে মাইনাস বাইরে প্লাস, তাহলে সূত্রগুলো লিখতে গিয়ে আপনার কোনো কনফিউশন তৈরি হবে না। যেমন আমি যদি এই সূত্রটা এইভাবে লিখি, তাহলে আমি জানি এই প্লাস দুটো ব্র্যাকেটেই যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই, খেয়াল করে দেখেন, ভিতরে প্লাস বাইরে মাইনাস। তাহলে দুই জায়গায় যদি যায়, আমার মেমোরি একটা ফিক্স তথ্য কিন্তু পেয়ে গেছে, সিগন্যাল পেয়ে গেছে যে এই টাইপের সূত্র এই প্লাস বাকি দুই ব্র্যাকেটে যাবে, এই মাইনাস দুই ব্র্যাকেটে যাবে। আর ব্র্যাকেটের ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস হয়। প্রায় সব সূত্রের ক্ষেত্রে এই একই মানে বিষয়। তাহলে আপনার মনে রাখাটা এত তো সিরিয়াস হওয়ার কিছু নেই। তাহলে আমাদের এই সূত্রটা পড়বে, কারণ এখানে মাইনাস আছে, রাইট? তাহলে মাইনাস যদি থাকে, তাহলে আমাদের একটা অঙ্কের প্যাটার্নটা হচ্ছে যে আমাদের এই অংশের মানটা দিয়েছে, যার কারণে এই পাশে আমরা 513 বসাবো। আর এই পাশে মান দেওয়া আছে আমার 3, তারপর 3xy, এখানে আরো একটা 3 মান বসবে। তাহলে এই টাইপের অঙ্কে এখানে 3 3 কে 9x হবে। আর এখানে, ও সরি, এখানে আমি কিউব বাদ দিয়েছিলাম, তাই না? ওকে, সরি। একটু খেয়াল করে, এখানে কিন্তু কিউব হবে। আমি আবারও বলছি, এখানে কিউব হবে। ওকে, এখানে দেখেন 513। তাহলে আমি এক কাজ করি, এটাকে এ পাশে নিয়ে আসি। যা হোক, অনেকে দুর্বল আছেন, আমি ঝামেলা করব না। এটা এখানে আসলে কত, 27। এখানে হচ্ছে 9xy। তারপর দেখেন, আমি এটা বিয়োগ করব আর 9xy-টা এই পাশে নিয়ে আসব। এটা বিয়োগ করলে কত হবে? 13 থেকে 7 গেলে আমার 6, হাতের 1 3, আর 11 থেকে 3 গেলে কত, 8। তাহলে আরো 1 থাকলো, তাহলে 486। এবার তাহলে আমি এক্স ওয়াই এর মানটা বের করব। 486 আর 9, 5 9 45, থাকে 3, 4 9 36। তার মানে এই 54 হচ্ছে আমাদের উত্তর। 54 হচ্ছে কি আমাদের উত্তর। ক্লিয়ার? বলেন, বুঝতে পারছেন? এই অঙ্কটা জাস্ট সূত্রের অঙ্ক, এখানে আলাদাভাবে বোঝানোর কিছু নেই। ওকে, এখন আসেন আমরা পরের অঙ্কটা যাই। দেখেন তো, এই অঙ্কটা প্রাইমারিতে সমাধান করেছি, আপনারা যারা ক্লাস করেছেন তারা জানেন এটা। আহ, যে আমাদের পিথাগোরিয়ান ত্রয়ী, পিথাগোরিয়ান ত্রয়ী দিয়ে এটা আমি প্রাইমারিতে আসছিল, সমাধান করেছি। তাহলে এখানকার আপনি আজকে দেখতে পারবেন যে এখানকার প্রত্যেকটা অঙ্কই প্রাইমারিতে আসা, পিথাগোরিয়ান ত্রয়ী। এখন এই পিথাগোরিয়ান ত্রয়ীটা হচ্ছে সবচেয়ে ম্যাজিক্যাল একটা থিওরি। এটা প্রতিষ্ঠিত একটা থিওরি, এটা কোনো শর্টকাট না। দীর্ঘদিনের গবেষণার আলোকে এই পিথাগোরিয়ান ত্রয়ীটা করা হয়েছে। এই পিথাগোরিয়ান ত্রয়ীর সবচেয়ে বড় যে ম্যাচিংটা, সেটা হচ্ছে 3 4 5। এটা কি পিথাগোরিয়ান ত্রয়ীটা কি? পিথাগোরিয়ান ত্রয়ী হচ্ছে এমন তিনটা ভ্যালু, যে তিনটা ভ্যালু আপনার ফিক্সড ভাবে যদি কোথাও পান, তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হবে। কিভাবে? আমি যেমন 3 5 4 5 দিয়ে একটু বোঝাই। একটা ধরেন সমকোণী ত্রিভুজ, এটার ক্ষেত্রে এটা হচ্ছে 5, আর একটা 3, আর একটা 4। তো আপনি এটা প্রমাণ করে দেখেন, পিথাগোরিয়ান আমরা যে একটা সমকোণী ত্রিভুজ প্রমাণের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, তাই কিনা? দেখেন, এটা হচ্ছে আমাদের অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস
লম্ব স্কোয়ার, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, তাই কি? ওকে, তাহলে অতিভুজ স্কোয়ার এখানে 5 স্কোয়ার, আর এখানে ভূমি স্কোয়ার 3 স্কোয়ার, আর এটা হচ্ছে 4 স্কোয়ার। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে, এই পাশে 25, 3 3 9, 4 4 16, এই পাশেও 25। তার মানে হচ্ছে পিথাগোরিয়ান ত্রয়ী হচ্ছে এমন ত্রয়ী যে তিনটা ভ্যালু ফিক্সড হয়ে গেছে। মানে গবেষকরা ফিক্স করে বের করছেন যে এই ভ্যালু যদি থাকে তাহলে সেটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। যেমন বড়টা হচ্ছে অতিভুজ, বড়টা হচ্ছে কি অতিভুজ, তারপর বাকি দুটোর একটা ভূমি একটা লম্ব, এটা ফিক্স না। তাহলে আপনি দেখেন, এই যে পিথাগোরিয়ান ত্রয়ীটা যদি আপনার ভালো করে জানা থাকে, এটা কিন্তু আমার ম্যাথটিউটর বইয়ে একটা লম্বা তালিকা আছে। কথা বুঝতে পারছেন? একটা লম্বা তালিকা আছে যে বই, আপনারা একবার যদি এই বইটা পড়া শুরু করবেন, আপনি যদি প্রেমে না পড়েন আপনার কাছ থেকে আমি বই ফেরত আনবো। কারণ হচ্ছে এটা বাংলাদেশে একমাত্র সিকোয়েন্স ভিত্তিক বই যেখানে আমি স্পষ্ট করে এই পিথাগোরিয়ান ত্রয়ীর স্বতন্ত্র একটা এরিয়া লিখেছি, যেটা বেশ গবেষণালব্ধ। সেখানে আপনারা এই তালিকাটা পাবেন। আমি জাস্ট শুধু এটা কয়েকটা বিন্যাস আছে, আমি এই বিখ্যাত বিন্যাসটা একটু বলি, কারণ এখান থেকে বিসিএস এ 3 4 বার প্রশ্ন আসছে, 2 3 বার তো বটে, সম্ভবত 3 4 বার হবে। যেমন এটাকে আপনি আরো কয়েকটা বানাতে পারবেন। কথা বলতে এটার উপর অনেক প্রশ্ন আসে, শত শত প্রশ্ন আসে, এবং সবগুলো প্রশ্ন আমি এখানে ব্যাখ্যা করতে পারবো না, এক এক অ্যাঙ্গেলে আসে। কথা বুঝতে পারছেন? এখন জাস্ট আমি মৌলিক ব্যাপারটা বলছি, যেমন এটাকে যদি দ্বিগুণ করে নেন তাহলে আপনি দেখেন এটা 6, এটা 8, এটা হচ্ছে 10, এটাও পরীক্ষায় আসে। এটাকে যদি 3 গুণ করে নেন, 3 3 9, 3 4 12, 3 5 15, এটাও পরীক্ষায় আসে। এবং দেখবেন বিসিএস একটা প্রশ্ন আসে এটা থেকে 10 গুণ করলে 30, 40, 50, এই প্রত্যেকটাই, মানে শুধু শত শত না, আমি বলবো যে হাজার হাজার বার পরীক্ষায় প্রশ্ন আসে। কথা বুঝতে পারছে? এই জাস্ট পিথাগোরিয়ান ত্রয়ী থেকে। তাহলে এই অঙ্কটা দেখেন তো, আমার তো করার কিছু নাই, কারণ যেটা আমাদের পূর্বপুরুষরা গবেষণা করে প্রতিষ্ঠিত করছেন ওটা জাস্ট আমি মেমোরিতে রাখলেই হচ্ছে। আমার তো এই সূত্র ফেলানোর কোনো দরকার নেই, এটা নো নেই, যেখানে দরকার সেখানে ফেলবো। তাহলে একটা জিনিস দেখেন, একটা বাহু হচ্ছে ভূমি সংলগ্ন বাহুর সমকোণ সংলগ্ন, এই যেটা সমকোণ, একটা হচ্ছে 3, আর একটা হচ্ছে 4, তাহলে অপরটা আমার 5 হবে, এটা আমার মুখস্থই আছে। বলে ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা? একটু দ্রুত কমেন্টে জানান, দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। আমাদের ফেসবুকেও অনেকে যুক্ত হলেও আমাদের জুমে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী আছে, শতাধিক শিক্ষার্থী। হ্যাঁ, আমাদের এই ফ্রি কোর্সে অনেকে ভর্তিকৃত স্টুডেন্ট ছাড়াও জুমে সরাসরি ক্লাস করার সুযোগ পাচ্ছেন। ওকে, মাশাল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এখন আসুন আমরা পরের অঙ্কটাতে যাই, আমরা কিছু জায়গায় সময় কম নেব। এই অঙ্কটা প্রাইমারিতে অসংখ্যবার আমি আপনাদের সমাধান করেছি, এটা দেখেন নিবন্ধ প্রধান শিক্ষকে আসছে, অনেকবার সমাধান করেছি। এটা জাস্ট আমরা আপনাদের শুধু মূল কথাটা আজকে বলবো যে একটি বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ, অন্তকোণ যদি হয়, তো একটা অন্তকোণ যদি হয় কত, 135, 135 ডিগ্রি, তাহলে এটার বহিস্থ কোণ কত হবে? টোটালটাই হচ্ছে 180 ডিগ্রি। যারা এই অঙ্কটা দুর্বোধ্য মনে করবেন তারা একটু আমার বিগত ভিডিওগুলো দেখবেন, প্রাইমারির ভিডিওগুলো সবগুলোই আমাদের ম্যাথ টিউটর চ্যানেলে পাবেন। হুম, ম্যাথ টিউটর ইউটিউব চ্যানেলে পাবেন। সেখানে এই যাবৎকালে প্রায় 22টা পর্ব পাবেন। ম্যাথ টিউটর লিখে সার্চ দেবেন, আমার বইটার ছবি আছে, বা আমার ভিডিও যে যে চ্যানেলটাতে পাবেন ওটাই, ওটাতে আপনি এই সব কিছুই পাবেন। কথা বুঝতে পারে, একটা সিরিয়ালি সব আপলোড করে দিয়েছি, প্লে লিস্ট করা আছে, ওখান থেকে দেখে নেবেন। এই প্রশ্নগুলো অসংখ্যবার আমি সমাধান করেছি। তাহলে এইটা হচ্ছে মূলত আমার কে, এটা হচ্ছে অন্তঃকোণ, এটা হচ্ছে আমার বহিস্থ কোণ। ওকে, এই বহিস্থ কোণটা আমাকে বের করতে হবে। কেন বের করতে হবে? কারণ বাহুর সংখ্যা বের করার একটা সহজ উপায় যেটা, এটা আমরা এর আগে অনেকবার সমাধান করেছি, এই কারণে আজকে আর বেসিকে যাচ্ছে না। বাহুর সংখ্যা, এটা হচ্ছে 360 ডিগ্রি, যেটা বহিস্থ কোণ। 360 ডিগ্রি কে, যে কোনো বহুভুজের বহিস্থ কোণের গুলো সমষ্টি 360 ডিগ্রি। এখন বাহুর সংখ্যা যদি বের করতে চান তাহলে বহিস্থ কোণ দ্বারা ভাগ করতে হবে। কি করতে হবে? বহিস্থ কোণ দ্বারা ভাগ করতে হবে।
তাহলে আমাদের দেওয়া আছে অন্তস্থ কোণ, মানে অন্তকোণ যেটা এই ভিতরেটা দেওয়া আছে, তাহলে আমার বাহিরের কোণটা লাগবে। আর যে কোনো অন্তস্থ কোণের সাথে যদি ওটার যে রেখাটা আছে এটা টানলে এটা সরল কোণ হয় 180 ডিগ্রি, তাহলে আপনি বাহিরের কোণটা পাবেন। তাহলে 180 ডিগ্রি থেকে আমি যদি 135 বাদ দিই, দেখেন, তাহলে এখানে হচ্ছে 5, এখানে 4, 45 ডিগ্রি। তার মানে আমার এই বহিস্থ কোণটা হচ্ছে 45 ডিগ্রি। শুধু এটা না, আমার ওই বহুভুজের সকল বহিস্থ কোণ 45 ডিগ্রি হবে। এখন আমি বহিস্থ কোণটা পেয়ে গেলাম। তাহলে বহিস্থ কোণ পেয়ে যাওয়ার পর 360 ডিগ্রিকে, এটা প্রাইমারিতে হুবহু প্রশ্নটা আসছে, প্রাইমারিতে কি হুবহু প্রশ্নটা আসছে, তাহলে এখানে কি হবে 8টি, এটা কাটলে 8টি আসবে। আমি আবারও বলছি এই প্রশ্নটা প্রাইমারিতে মানে হুবহু আসছে। সো বুঝতেই পারছেন, আজকের ক্লাসটা আপনারা কম্পেয়ার করার সুযোগ পাবেন সামনে প্রধান শিক্ষকের ক্লাসগুলো সহ, যে প্রস্তুতিটা প্রাইমারির অ্যাঙ্গেলে হবে নাকি প্রধান শিক্ষক নামে আলাদা প্রস্তুতির দরকার আছে, বা দুটোর জিনিসের প্রস্তুতির পার্থক্য কেমন। গণিত প্রশ্ন আগামী কয়েকদিন সমাধান করবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওকে, এখন বলেন 5 নম্বর প্রশ্নটা আমরা দেখব। দুইজন লোক কোনো কাজ 15 দিনে করতে পারে, কিন্তু কাজ আরম্ভের 10 দিন পর কিছু লোক চলে যায়, বাকি কাজ আমার 10 দিনে শেষ করে। আপনারা বলেন তো, ঐকিকের ক্ষেত্রে আমরা কয়টা ধাপ ধাপ ব্যবহার করি? বলেন তো, নর্মালি নর্মালি ঐকিকের ক্ষেত্রে কয়টা ধাপ ব্যবহার করি? ধরেন একটা কাজ, আহ ধরেন 15 জন লোক 30 দিনে করে, তাই না? 30 দিনে করে। তাহলে ওই কাজটা যদি একজন লোক করে, তাহলে আমরা এটা গুণ করি, তাই না? ওকে, আবার যদি ওই কাজটা আমার ধরেন 45 জন লোক করে, তাই না? তাহলে এটা আবার গিয়ে কি হয় আমাদের, 45 জন যদি করে এইভাবে আমরা কাটাকাটি করি, এটা যদি 3 15 হয়, এটা 3 10, তার মানে টোটাল কাজটা আসলে 10 দিনে করবে। এটা হচ্ছে ঐকিকের 3টা ধাপ, ভালো করে বোঝেন। আমি যে বেসিক গুলো দিব এইগুলো আহ শুধু বেসিক না, এগুলো শক্তিশালী একটা টুলস। এগুলো আপনার জীবনকেই পুরো বদলে দেবে। গণিতের যদি গভীরতায় না যান, এই সহজ অঙ্কের ম্যাজিক দেখে আপনি দেখবেন যারা গণিতের জাদু দেখায়, আমি এটা সমালোচনা করতেছি না, এটা হচ্ছে আমাদের দেশীয় একটা সংকট, এই সংকটের কথা বলছি। যারা দেখবেন যে জাদু দেখায়, তারা দেখবেন যে ওই অঙ্কগুলো দেখায় যেগুলো সহজে করানো সম্ভব, এবং যারা বেসিকে জাদু দেখায়, তাদের আমি প্রচুর ভিডিও আমার চোখের সামনে আসে। ওই দেখি যেগুলো সহজ অঙ্ক, যেখানে বেসিক দিয়ে আপনাকে মোহগ্রস্ত করে রাখা যায়, ওই জায়গাগুলোতেই ওরা কাজ করে, আর এতে আপনারা বিভ্রান্ত হন। ফলে এই গণিত শেখার যে আকাঙ্ক্ষাটা, এখান থেকে আপনি বঞ্চিত হন। এখানে আমি এই কারণে ওই টাইপের কোনো কনসেপ্ট আমার ক্লাসে আসলে পাবেন না। আমি যা আলোচনা করবো বেসিক থেকে, এবং যেটার সাথে জটিল চিন্তা আপনি যুক্ত করতে পারবেন। কারণ হচ্ছে অঙ্ক এখন ডে বাই ডে অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে। বেসিকের মৌলিক রূপটা যদি না ধরতে পারে, কোনোই লাভ নেই, শুধু খামোখা দৌড়াতে হবে। দেখেন, এই যে অঙ্কটা, এটা 3টা ধাপ থাকে। প্রথম একটা ধাপ থাকে যেটা প্রদত্ত, তারপর দ্বিতীয় একটা ধাপ থাকে, তারপর তৃতীয় ধাপ থাকে। এটা হচ্ছে ফ্রেম। আপনারা জানেন না, যে কোনো কিছু তৈরি থেকে একটা ফর্মের দরকার হয়, পরে ওটাকে আহ চারপাশে আরো কাটাছেঁড়া করে অন্যরকম চেহারা দেয়। যেমন আমাদের প্রত্যেকের বডির একটা কিন্তু ফ্রেম আছে, ফ্রেম আছে কিনা, এরপর আহ বাহিরে কিন্তু চেহারাটা আলাদা, মূল ফ্রেমটা কিন্তু এক। কথা বুঝতে পারছেন? তারপর কেউ কালো, কেউ সাদা, কারো নাক বড়, ই বড়, একটু একটু ছোট ছোট টুলস গুলো পরে একটু আলাদা হয়, কিন্তু মূল ফ্রেমটাকে আমাদের সেম। এই গণিতের ক্ষেত্রেও মূল ফ্রেমটা গুরুত্বপূর্ণ। যেমন আমাদের এই যে এই টাইপের অঙ্কের মূল ফ্রেম হচ্ছে এই তিনটা ফ্রেম, এটা থাকে। তারপর বাকিটা কাস্টমাইজ করতে হয়। যেমন এটার একটা বিকল্প হচ্ছে অনেক সময়, যেমন এই অঙ্কের দিন দেওয়া আছে, এই যে এই ধাপটাতে দিন দেওয়া আছে, এই কারণে আমাদের প্রথম ধাপটা দিন দিয়ে সাজাতে হবে। এটা আপনারা জানেন যে চাইছে লুক, চাইছে লুক চলে যাক বা থাক, লুকের ব্যাপারটা রেজাল্ট চাচ্ছে, মানে আমার রেজাল্ট বলতে লুকের ব্যাপারটা চাচ্ছে, মানে যেটা আমি সিটিএ বলি, কল টু অ্যাকশন। তাহলে ফাইনালি আমার লুক চাচ্ছে, লুকের কি অবস্থা চাচ্ছে ওটা নিয়ে আমার চিন্তা করা দরকার নেই, এই অঙ্কের লুকের ব্যাপারে হিসাব চাচ্ছে। তার মানে তখন এই অঙ্কটা আমি যখন সাজাবো,
তখন আমি এটাকে আগে দিনটাকে শুরুতে রাখবো, কারণ আমার লুকের যে কোনো ক্যালকুলেশন বের করতে হলে তাকে আমাকে ডান পাশে রাখতে হবে। তাহলে 30 দিনে একটা কাজ করে 15 জন লোক, কথা বুঝতে পারছেন? তখন আমি যদি এই ধরেন 10 দিন দেওয়া থাকে, তাহলে একদিনে কাজ করবে কতজন লোক? 15 × 30, এতজন। তাহলে 10 দিনে যদি কাজটা করতে চায় তাহলে 15 × 30, নিচে হচ্ছে 10। তাহলে কাটাকাটি করলে আমার কতজন আসতেছে এখানে? 3 3 × 15 = 45 জন। ওই যে অঙ্ক একটাই, দিন 30 দিন দিয়ে হিসাব করলাম, 45 জন আসলো। দেখেন, আবার 15, দেখেন এখানে আমার 45 জন আসছে, 15 জন দিয়ে শুরু করছিলাম, 45 জন আসছে। আবার দিনের ব্যাপারটা 30 দিন দেওয়া আছে, 10 দিন দেওয়া আছে, এখান থেকে হিসাব করলাম, দুটো কিন্তু একটাই। জাস্ট এক জায়গায় দিন বের করছে, আরেক জায়গায় জন বের করছে। কিন্তু আমাদের ধাপ কয়টা? অঙ্কের প্যাটার্ন যেটাই হোক, এই দুটো প্যাটার্নই মূলত আমাদের ঐকিকের গুণের ক্ষেত্রে ব্যবহার করি। এখানেও কিন্তু ধাপ হচ্ছে আমার কয়টা? 3টা। কয়টা ধাপ? 3টা ধাপ। এই 3টা ধাপ আপনাকে বুঝতে হবে, কথা বুঝতে পারছেন? এখন অঙ্কের কাস্টমাইজেশন গুলো কয়টা জায়গায় হয় এটা বুঝতে হবে। অঙ্কের মোটা দাগের 3 4টা কাস্টমাইজেশন হয়। এর ভিতর সবচেয়ে বিখ্যাত কাস্টমাইজেশন যেটা হয় সেটা হচ্ছে এই জায়গাটায়। এই রহস্য যদি বুঝতে পারেন, তাহলে ঐকিকের যত জটিল অঙ্ক থাকুক আপনি বেসিক থেকে করতে পারবেন। কয়টা জায়গায় কাস্টমাইজেশন হয়? এই একটা জায়গায় আমি একটু স্টার দিয়ে দেখাচ্ছি, এটা দিয়ে প্রচুর কাস্টমাইজেশন হয়। এই তৃতীয় ধাপটাতে কাস্টমাইজেশন হয়। আরেকটা হচ্ছে এই ধাপটাতে কাস্টমাইজেশন হয়। আহ সেটা হচ্ছে এই ধাপটাতে। হুম, ভালো করে বোঝেন। কয় জায়গায় কাস্টমাইজেশন? এই জায়গায় কাস্টমাইজেশন হলে মনে করবেন যে ওই অঙ্কটা কঠিন, মানে অনেকে এটা বুঝতে পারেন না। যেমন এই অঙ্কে এখানে কাস্টমাইজেশন হয়েছে, কথা বুঝতে পারছেন? তারপর আরেকটা কাস্টমাইজেশন হয় এই অঙ্ক সমাধানের পরে। ওটা এখানে উদাহরণ আছে, আমি পরে দেখাবো এই জায়গায়। তাহলে এই মোটা দাগের 3টা কাস্টমাইজেশন হয়। মোটা দাগের কয়টা কাস্টমাইজেশন হয়? 3টা। এই রহস্য যদি বুঝতে পারেন, তাহলে আর আপনার এই অঙ্ক যত জটিলই হোক আপনি বের করে ফেলতে পারবেন। তাহলে কাস্টমাইজেশনের জায়গা কয়টা একটু আমাকে কমেন্টে জানাতে হবে প্লিজ। কমেন্টে জানান একটু প্লিজ। মোটা দাগের কাস্টমাইজেশন 3টা, কিন্তু ছোট ছোট আরো 1 2টো আছে, ওটা বাদ দেন। মোটা দাগের কাস্টমাইজেশন কয়টা হয়? 3টা মোটা দাগের। তো এই মোটা দাগের কাস্টমাইজেশন গুলোতে আপনি কিভাবে বুঝবেন যে এই কাস্টমাইজেশনটা করতে হবে? প্রথমত আমাকে একটু বলেন যে এই অঙ্কটা, কাস্টমাইজেশনের চিন্তা বাদ দেন, এই অঙ্কটা এই টাইপ 1 এ থাকবে নাকি টাইপ 2 এ থাকবে? বলেন, টাইপ 1 এ থাকবে না টাইপ 2 এ থাকবে? এটা আমাকে একটু কমেন্টে জানাবেন, তাহলে বাকি আলোচনা আমি করতেছি। এটা টাইপ 1 এ থাকবে না টাইপ 2 এ থাকবে, প্লিজ। ওকে, মাশাআল্লাহ, এই তো আপনারা অনেক অ্যাক্টিভ, অনেক অ্যাক্টিভ। যদিও আহ, যারা ফেসবুকে আছেন তাদের সাথে সরাসরি কানেক্ট থাকতে পারলে ভালো হতো, কিন্তু সেটা পুরোপুরি সম্ভব হয় না। তবে আমি যেভাবেই বোঝাই না কেন আপনারা বুঝতে পারবেন, কারণ আমি একটা অঙ্কে প্রচুর সময় নেই, এটা আমার মূল কোর্সের মতোই সময় নেই। এটা মানে হুটহাট করে অঙ্ক করি না। ওকে, টাইপ 2। এখন টাইপ 2 যদি হয়, দেখেন এখানে কাস্টমাইজেশন কয় জায়গায়? এই অঙ্কে কাস্টমাইজেশন হচ্ছে একদম, এই অঙ্কে টোটাল কাস্টমাইজেশন 2বার হয়েছে। একটা হচ্ছে, সরি, একটা হচ্ছে এই দিন, আমি কিন্তু বলছি দিন, এটা কি ডান পাশ নেবেন না, দিনে কাস্টমাইজেশন হয়েছে। আরেকটা কাস্টমাইজেশন এই শেষে হয়েছে, যেটা আমি এই মোটা দাগের যে কাস্টমাইজেশনটা বলছি। এই অঙ্কে দুটো কাস্টমাইজেশন হয়েছে, একটা হচ্ছে এই আহ, দিনের ব্যাপারটা, আরেকটা হচ্ছে শেষে। এখন চলেন আমরা একটু অঙ্কটা দেখি, তাহলে দেখবেন এই অঙ্কটা কোনো সমস্যা নাই, আপনি খুব সহজেই পারবেন। দেখেন, এখন এই কাস্টমাইজেশনটা প্রথম দিনের কাস্টমাইজেশনটাই জটিল। এটা কিভাবে বুঝবেন? এই যে দেখেন, এটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে প্রথম তথ্যটা এটা দেওয়া ছিল, তাই না? 20 জন লোক কোনো কাজ 15 দিনে করতে পারে। এটা সাধারণত আমাদের প্রথম লাইনে আমরা হুবহু বসাই, কথা বুঝতে পারছেন? কিন্তু সমস্যাটা হচ্ছে কিন্তু দিয়ে একটা কথা বলছে, দেখেন কিন্তু কাজ আরম্ভে 10 দিন পর, মানে 10 দিন তারা কাজ
আছে। তার মানে এই যে এই সময়টা, প্রথম লাইনের সময়টা আমার কাস্টমাইজ করতে হবে। কেন করতে হবে আমি ব্যাপারটা ব্যাখ্যা করি। আপনি একটা কাজ 15 দিন করবেন, অলরেডি 10 দিন করে ফেলছেন, তাহলে অলরেডি 10 দিন করছেন, তাহলে তো আর 5 দিন হলেই কাজটা শেষ হয়ে যেত। যে এই 20 জন লোকে আপনি আর 5 দিন করলেই হতো। কারণ এই 20 জন লোকে আপনি কাজটা 10 দিন করে ফেলছেন। এই 20 জন লোক এই কাজটা 15 দিনে করতে পারতেন। খেয়াল করে দেখেন মূল বেসিকটা কোথায়। এই 20 জন লোক কাজটা 15 দিনে করতে পারতেন, এই 20 জন লোক অলরেডি 10 দিন করে ফেলছে। তার মানে এই 20 জন লোক আর 5 দিন কাজটা করলে হয়ে যেত। কিন্তু এই সময়ই দুর্ঘটনাটা ঘটছে, যে এই 10 দিন পর কিছু লোক চলে গেছে। তাহলে দেখেন আমার নর্মাল নিয়মে অঙ্কটা শুরু করতাম এই লাইন থেকে, কিন্তু যখনই লোক একটা নির্দিষ্ট সময় চলে যাবে তখন এই দিনটা কাস্টমাইজেশন করতে হবে। এই দিনটা কাস্টমাইজ, তার মানে হচ্ছে কাস্টমাইজেশন কি, ওই যে 10 দিন করছে ওটা বাদ দিতে হবে, তাহলে আর থাকে 5 দিন। ক্লিয়ার? এই যে 5 দিন আমার ঐকিকটা প্রথম লাইনে কাস্টমাইজেশন আসলো কি, দিনটা কেন বামে নিচ্ছি, কারণ আমার এখানে লুপ নিয়ে কথা বলছে, যেটা চাইবে কল টু অ্যাকশনে ওটা আমার ডানে থাকতে হবে। তাহলে 5 দিনে কাজটা করতেছে 20 জন লোকে। দেখেন আমার কিন্তু দিনটা প্রথম কাস্টমাইজেশনটা শুধু দিন হয়। কি হয় বলেন তো? প্রথম কাস্টমাইজেশনটা শুধু দিন হয়। এরপর দেখেন তাহলে এই কাজটা যদি একদিনে করে তাহলে আমার লাগবে এতজন, রাইট? আবার এই কাজটা যদি দেখেন আমার 10 দিন করছে, তার মানে আর থাকে, ও ও এই যে দেখেন তৃতীয় লাইনটা হচ্ছে কাজটা 10 দিনে শেষ করছে। কয় দিনে শেষ করছে? 10 দিনে শেষ করছে। তাহলে 10 দিনে যেহেতু শেষ করছে, তাহলে আমার পরে যাবে 20 × 5/10। তাহলে এটা এটা 2, তাহলে আমার 10 জন লোক, দেখেন 20 জন ছিল শুরুতে, পরে শেষে 10 জন আছে। তাহলে আর বাকি 10 জন কোথায় গেল? চলে গিয়েছিল। ওই যে এবার এই তৃতীয় কাস্টমাইজেশনটা, কথা বুঝতে পারছেন? তৃতীয় কাস্টমাইজেশনটা হচ্ছে যখন কোনো অঙ্কে কতজন লোক আসছিল, কতজন লোক চলে গিয়েছিল, এই টাইপের প্রশ্ন যখন আপনার সামনে নিক্ষেপ করা হবে, তখন এই তৃতীয় কাস্টমাইজেশনটা দরকার হয়। আমি আবারও বলছি, কতজন লোক চলে গেল, কতজন আসলো, যখন এই প্রশ্নটা থ্রো করা হয় তখন 3 নম্বর কাস্টমাইজেশনটা অ্যাক্টিভ করতে হয়। কথাটা ক্লিয়ার? তাহলে দেখেন এবার তাহলে এখানে বলছে যে লোক চলে গিয়েছিল, লোক চলে গিয়েছিল কত, এখানে ছিল 10 জন, 20 জন চলে, শেষ পর্যন্ত 10 জন কাজ করছে, তাহলে বাকি 10 জন চলে গিয়েছিল। বলে অঙ্কটা বুঝতে পারছেন কিনা? আমি অনেক সময় নিয়ে ফেললাম তাই না? বাট এখানে গণিতের বেসিক কিন্তু আমি ক্লিয়ার করছি। প্লিজ একটু কমেন্টে জানান। টাইপ মানে এটা, আহ, ম- বিষয়টা হচ্ছে আমি, আপনি ভিডিওটা আবার একটু টেনে দেখবেন যে আপনি কোনটা ডান পাশে রাখবেন। যেমন আগের অঙ্কটাতে আমার ব্যক্তিটা ছিল বাম পাশে, এখন তো ওটা মুছে ফেলছে, ওটা তো দেখানোর সুযোগ নেই। আমার দিনটা ছিল ডান পাশে। এটার ফ্যাক্টটা হচ্ছে আপনারা জানেন ঐকিক করতে গেলে যেটা চাই সেটা ডানে আসে, আর যেটা দেয়া থাকে এটা বামে আসে। এখানে দেয়া আছে কি? সময়। তাহলে দেওয়ার সময় যেহেতু আছে, আমাদের কাস্টমাইজেশন যাই হোক, আমার সময়টা বামে রাখতে হবে। সময়টা বামে রাখতে হবে, কাস্টমাইজেশন যাই হোক ওটার সাথে অঙ্কের এটার সম্পর্ক না আমার। এই কারণে আমার এই সময়টাকে বামে রাখছি, যেটা টাইপ 2 এর সাথে সম্পর্ক। আর টাইপ 1-এ আমি দেখিয়েছিলাম যেখানে ব্যক্তিটাকে বামে রাখছি। কথাটা ক্লিয়ার? ওকে। ওকে। আহ সবাই ক্লিয়ার তাই না? ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ। এবার তাহলে আমরা একটু পরবর্তী অঙ্কে যাই। আপনারা মূল ক্লাসে এই ব্যাপারগুলো আরো সহজভাবে বুঝতে পারবেন। একদম আমি তো সেখানে বেসিক সহ কথা বলি তাই না? আপনারা ডু অর ডাই বেসে যারা আছেন, প্রাইমারি বেসে আছেন, নিবন্ধন বেসে আছেন, যারা আমার বেসিক টু অ্যাডভান্স, সরি শূন্য থেকে জব বেসিক ম্যাথ কোর্সে আছেন, এগুলো প্রত্যেকটা ব্যাপার আমাকে 6 মাস সময় দেবেন। আমি সবসময় বলি যে চটকদার কথা নয়, সরাসরি গণিতের মূল বিষয়টা মানে প্রতিষ্ঠিতর জন্য আপনাকে আমাকে সময় দিতে হবে মিনিমাম 6 মাস। তাহলে দেখবেন সব ক্লিয়ার হয়ে গেছে। এখানে দেখেন পিতা পুত্রের বয়সের অনুপাত 7:3। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 13:5। বর্তমানে কার বয়স কত? এই অঙ্কটা হুবহু প্রাইমারিতে ছিল।
তো এই অঙ্কটা প্রাইমারিতে ছিল, আমি অলরেডি একাধিকবার করিয়েছি। তাহলে আজকে করাবো না, আজকে শুধু বলবো যে বর্তমানে কার বয়স কত, আমি শুধু শর্টকাটটা নিয়ে কথা বলবো। আমরা জানি যে যখন কোনো একটা অনুপাত দেওয়া থাকে, এই অনুপাতে, ভালো করে মনে রাখেন, যখন কোনো একটা অনুপাত দেওয়া থাকে সেখানে যদি বর্তমান, অতীত, ভবিষ্যৎ কোনো কথা উল্লেখ না থাকে, সেটাই বর্তমানের অনুপাত। কি বলছি? যেমন দেখেন, এখানে কোনো পিতা পুত্রের বয়সের অনুপাত 7:3। এখানে কি অতীত বর্তমান দেওয়া আছে? কোনো শব্দ উল্লেখ আছে? তাহলে আমি নিশ্চিত ভাবেই বলতে পারি এটা বর্তমান বয়সের অনুপাত, বর্তমান বয়সের অনুপাত। ঠিক আছে? ওকে। আর মজার ব্যাপার হচ্ছে, আমাদের সিটিএ কল টু অ্যাকশনে চাইছে কি? বর্তমান বয়স চাইছে, বর্তমান বয়স চাইছে। খেয়াল করে দেখেন, তার মানে হচ্ছে এই অনুপাতের একটা গুণিতক সংখ্যা হচ্ছে বর্তমান বয়স। মানে এটা হয়তো অনেকে বুঝবেন না, আমি একটু ক্লিয়ার করি। ধরেন আপনি এবং আপনার ভাইয়ের বয়সের অনুপাত 3:5। এখন যদি ধরেন আপনি 5 বছর পর আপনার যদি, ধরেন, আমি সেটা বলছি না, ধরেন আপনার দুইজনের বয়স যদি দ্বিগুণ বেড়ে যায়, তাহলে আপনার এটা পরে দাঁড়াবে কত? 3 × 2 = 6। আপনার যদি 6 হয়, তাহলে আপনার ভাইয়ের হবে 10 বছর। তার মানে উভয় পক্ষের সাথে আপনি 2 গুণ করলেন। অনুপাতের একটা ভাষা হচ্ছে, এটা অনুপাতের একটা মৌলিক থট হচ্ছে যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে সেম সংখ্যা দ্বারা আপনি গুণ অথবা ভাগ করতে পারেন, গুণ অথবা ভাগ করতে পারেন, এতে মানের কোনো পরিবর্তন হয় না। তার মানে হচ্ছে আপনি যে বয়সটাই বের করতে চান, নিশ্চিত থাকেন এই দুটোর গুণিতক আকারে যেতে হবে। ধরেন আপনি 3 করে আগালেন, তাহলে আপনার বয়স কত দাঁড়াবে? দেখেন তো, 3 করে আগালে, 3 করে যদি আগান, তাহলে এখানে আপনার দাঁড়াবে 9, আপনার ভাইয়ের দাঁড়াবে 15। ওকে। আপনার যদি 4 করে আগান, তাহলে আপনার দাঁড়াবে 12, আপনার ভাইয়ের দাঁড়াবে 20। এটা হচ্ছে এটা যদি বর্তমান অনুপাত হয়, তাহলে এটা আপনার বর্তমান বয়স। এটা কি বর্তমান বয়স বলে? এই কথাটা বুঝতে পারছেন কিনা? এটা বর্তমান অনুপাত থেকে বর্তমান বয়স আনা সম্ভব, বর্তমান অনুপাত থেকে বর্তমান বয়স আনা সম্ভব বলে। এই কথাটা বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে কিন্তু বেসিক, এগুলো কোনো শর্টকাট না, যদিও আমি শর্টকাটের মতো বোঝাচ্ছি, কিন্তু এগুলি কিন্তু বেসিক দিয়েই আমি বোঝাচ্ছি। কথা বুঝতে পারছেন? এইটুকু ক্লিয়ার কিনা বলে? সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন এটা বিজ্ঞাপনে ব্যবহার করা হয়। বিজ্ঞাপনে দেখবেন, আপনি একটা ভিডিও দেখতেছেন, ভিডিওর নিচে ধরেন ফেসবুকের ক্ষেত্রে, এখানে দেখবেন যে নিচের দিকে লেখা আছে 50% ছাড়ে ভর্তি চলছে। তখন এখানে দেখবেন যে অফার নাও, অথবা কল কল নাও, অথবা দেখবেন মেসেজ, এগুলো তো আপনারা দেখেছেন, তাই না? তার মানে হচ্ছে এই বিজ্ঞাপনের উদ্দেশ্য হচ্ছে আপনাকে ফাইনালি তার মেসেজে নিয়ে আসা, তার ওয়েবসাইটে নিয়ে যাওয়া। কথা বলছেন? এই কথাটাকেই বলা হয় কল টু অ্যাকশন। এখন এটা আরো অনেকগুলো ভাষা টাইপ আছে, কিন্তু আমি একটা কমন ভাষা বললাম, যে আপনাকে ফাইনালি আহ্বান করা, যে এখানে যাই ভিডিও বলুক, যত ভালো মন্দ কথাই বলুক, যত কিছুই বলুক, ফাইনালি হচ্ছে আপনাকে এই মেসেজে নিয়ে আসা। মানে একটা প্রশ্নেও এই ধরনের একটা কল টু অ্যাকশনে থাকে যে ফাইনালি কি চাইবে। আমি কি কথাটা বুঝাতে পারছি? ফাইনালি আপনার কাছ থেকে কি চাইবে, এটি কল টু অ্যাকশন। এটা আমি আমার মতো করে বলি। কথাটা ক্লিয়ার? ওকে। এখন দেখেন, তাহলে এই অঙ্কটার বর্তমান অনুপাত দেওয়া আছে, তাহলে বর্তমান বয়স চাইছে, তাহলে অপশনে উত্তর যেটাই হোক, এই অনুপাতের গুণিতক সংখ্যা হবে, মানে একটা সেম সংখ্যা গুণ করে হবে। ধরেন আমি এটা দিয়ে যদি এটাই করি, 7, এখানে 8 গুণ হচ্ছে, 7 8 56। এখানে দেখেন তো, 8 গুণ করলে, কারণ উভয় পাশে তো সেম সংখ্যা গুণ করবে, তাহলে 3 8 24 হওয়ার কথা, এখানে আছে 34। তার মানে এই অঙ্ক হবে না। কিন্তু দেখেন, এই জিনিসটায় আপনি যদি এটার সাথে দেখেন, 7 8 56, আপনি দেখেন এখানে 3 8 24, দেখেন, তাহলে এটা উত্তর।
বুঝতে পারছেন কিনা? এই মাঝখানের বিষয়গুলো নিয়ে আর আপনার চিন্তা করা দরকার নেই, যে এটা উভয় পক্ষে সেম সংখ্যা দ্বারা গুণ করে আসতে হবে। এখানে প্রথমটা টেস্ট করলাম 8 গুণ, পরেরটাতে 8 গুণ দিয়ে দেখি 24 দরকার, কিন্তু আছে 34, তার মানে কি ওটা হবে না। এভাবে দেখেন এই উভয়টা আপনি মিল পাবেন না, যেটাতে মিল পাবেন ওটাই উত্তর। বলে ক্লিয়ার? এটা করতে কয়েক সেকেন্ড লাগবে, এই বেসিকটা ব্যবহার করে অঙ্কটা করবেন, জাস্ট কয়েক সেকেন্ড লাগবে। ক্লিয়ার? ওকে। না, লিখিতটা কিভাবে হয়? এখানে লিখিত দরকার নেই, এর আগে অনেকবার করিয়েছি, আমার বইতেও আছে, সব জায়গায় আছে। লিখিতটা লিখিতর জায়গায় চিন্তা করে, কথা বুঝতে পারছেন? আমরা এমসিকিউ নিয়ে কথা বলতেছি, সমস্ত রাজনীতি পলিটিক্স সব এমসিকিউ কে ঘিরেই হবে। কথা বলছেন? আপনাদের যদি লিখিত দরকার হয়, আমার লিখিত বই আছে, লিখিত বই আছে, বইয়ের সাথে আবার কোর্স আছে, এগুলি করে ফেলেন, একটার সাথে একটা মিলায় আনেন। তাহলে ওই কোনোটাতে শান্তি পাবেন না। কথা বুঝতে পারছেন? আমাদের এমসিকিউ ক্ষেত্রে এমসিকিউ তে বস হতে হবে, লিখিতর ক্ষেত্রে লিখিত থট আছে, ওটার আলোচনা প্যাটার্ন আলাদা। ওকে। এবার আসেন আমরা এই অঙ্কটা দেখবো। এটা তো খুবই সিম্পল একটা অঙ্ক। এখানে বলছি প্রতি বছর কোন শহরের লোক সংখ্যা 7% জন্মগ্রহণ করে, 3% মারা যায়, আর ওই শহরে 400 লোক বৃদ্ধি পায়। তাহলে ওই শহরের লোক সংখ্যা কত হবে বা কত ছিল? এটা আমি সাধারণত একটা ব্রিজের অঙ্ক, যে এখানে সিম্পল ভাবে একটা তথ্য দেওয়া আছে, দেখেন 400 জন লোক বৃদ্ধি পেয়েছে। তার মানে আমি ওই শতকরায় বৃদ্ধি কত পাইছি এটা দেখি। জন্মগ্রহণ যদি 7% করে, তারপর 3% যদি মারা যায়, তাহলে এই 4% বৃদ্ধি পায়। কথা বুঝতে পারছেন? মনে রাখবেন এই শতকরা অঙ্কে যে ফিগারটা দেওয়া থাকে, যে পরিমাণটা দেওয়া থাকে, শতকরায় ওই পরিমাণটাকেই বের করতে হয়। যেমন এখানে এই 400টাকে বৃদ্ধি না, তাই কিনা? এখানে শতকরায় দেখেন আমি ওই বৃদ্ধি কথাটাই বের করলাম। কথা বুঝতে পারছেন? এই বৃদ্ধি কেন বের করবেন? কারণ হচ্ছে যখন কোনো অঙ্কে, এটা শতকরা বলেন, লাভ ক্ষতি বলেন, সুদ কষা বলেন, যে ফিগারটা দেওয়া থাকে, ওই ফিগারের সাথে কম্পেয়ার করার জন্যই শতকরার একটা ফিগার, সেম ফিগার বের করতে হয়। যেমন এখানে একমাত্র একটা ফিগার হচ্ছে 400 জন লোক বৃদ্ধি পাইছে, তো আমি শতকরায় ওই বৃদ্ধিটাই বের করলাম, কিন্তু এটাও বৃদ্ধি, কিন্তু এটা শতকরায়। এটা দুটো প্যাটার্নে আপনি এবার সলিউশন করতে পারেন। একটা হচ্ছে আপনি বলতে পারেন 4% সমান সমান 400। এখন চাইছে কি, ও মানে ওই শহরের লোক সংখ্যা কত ছিল, কত ছিল মানে শতকরা ভাষায় এটা 100% জানতে চাইছে। তাহলে আপনি সমাধান করেন 1% সমান, কথা বুঝতে পারছেন? তাহলে 100% সমান, ব্যাস। তাহলে আপনার এটা কিন্তু ওই শহরের লোকটা হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 10,000। এটা একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন হচ্ছে যে এখানেই দুটো জিনিস আছে, একটা হচ্ছে মোট হচ্ছে 100, খেয়াল করে দেখেন, মোট 100 আর বৃদ্ধি পাইছে 4। এই দুটোই মৌলিক তথ্য। হ্যাঁ, মোট যখন 100 তখন বৃদ্ধি পায় 4 জন। আমাদের চাইছে কি, মোটটা চাইছে, তাহলে যেটা চাই সেটা উপরে থাকে। আমি আবারও বলছি, যেটা চাই সেটা উপরে থাকে, তাহলে 100 উপরে থাকবে, যেহেতু মোট চাইছে। তাহলে নিচে চলে যাবে 4, আর ওই প্রদত্ত যে ভ্যালুটা যেটা সিমিলার বের করলেন, ওটা দ্বারা গুণ করতে হবে, ব্যাস। তাহলে দুটো জিনিসই কিন্তু কয়েক সেকেন্ডে আপনি সমাধান করতে পারবেন, ইদার এটা ইদার এটা। এখন এই জিনিসগুলোর আলোচনার একদম ডেপথে পৌঁছতে হলে আপনারা আমার মূল ক্লাসগুলো করবেন। অলরেডি এখানে যারা আছেন সবাই আমার মূল ক্লাস করেন, বিশেষ করে জুমে যারা যুক্ত হয়েছেন। আর যারা ফেসবুকে আছেন, অনেকে হয়তো মূল ক্লাসে যদি থাকতেন তাহলে জুমে যুক্ত হতেন। যেহেতু ফেসবুকে আছেন, ধরে নিচ্ছি যে আপনি আমার মূল ক্লাসে নেই। তার মানে হচ্ছে আপনাদের জন্য আমি আবারও বলছি, আমি ফ্রিতে গণিত শেখাচ্ছি 6 মাসে। জাস্ট আমার বিখ্যাত যে এই বইটা, এই বইটা একবার পড়লে আপনি প্রেমে পড়বেন। এই ম্যাট্রিটুর বইটা আপনি আমার অফিসে অর্ডার করবেন, এখন এই আমাদের আগের মাসে নতুন ব্যাচ শুরু হচ্ছে। এইটা অর্ডার করলে আমার 6 মাসের কোর্স আপনি ফ্রিতে পাবেন। ওই কোর্সের ভ্যালুটা এক এক সময় এক এক টাকায় পড়াইছে, 520 টাকা, 800 টাকা, 1,000 টাকা। এখন তো ফেসবুকে বেশি টাকার কোর্স মানেই ব্যাপারটা খারাপ ভাবে দেখা হয়, কিন্তু শুরুর দিকে আমি 1,000 টাকা, 1,020 টাকা পড়াতাম। তো এই যে বইটা জাস্ট অর্ডার করলে এই পুরো কোর্সটাই আপনি 6 মাসে ফ্রি পাচ্ছেন। আপনি আমার সাথে 6 মাস সময় দেন, আর বই আপনার তো কোনো খরচ হচ্ছে না, বই তো পাচ্ছেন। আর এই বই কতটা আপনার জীবনের কপাল খুলে দেবে এটা পড়লে বুঝতে পারবেন।
দেন আপনি আরো 6 মাস আমার কাছে ফ্রি সার্ভিস পাচ্ছেন, আপনার জীবন টোটালি বদলে যাবে। ওকে, এবার আসেন আমরা পরের অঙ্কটা যাই, 8 নাম্বার। এই অঙ্কটা খুবই ম্যাজিক্যাল একটা অঙ্ক। আমরা জানি যে আমাদের শতকরা লাভ বা হার দুই ভাবে বের করা হয়। শতকরা লাভ অথবা ক্ষতি দুই ভাবে বের করা হয়। একটা প্যাটার্ন হচ্ছে টাকা হিসাব করে, আমি বেশি গভীরে যাব না। আরেকটা হিসাব হচ্ছে পণ্য হিসাব করে। কথা বুঝতে পারছেন? এই দুটোর বিস্তারিত যাওয়ার সুযোগ নেই, আমরা এমনিতেই ক্লাস অনেক লম্বা করেছি। যে শতকরা লাভ অথবা ক্ষতি আমরা দুই ভাবে হিসাব করি। একটা প্যাটার্ন হচ্ছে টাকা হিসাব করে, আরেকটা পণ্য হিসাব করে। তো এই অঙ্কটা আমাদের পণ্য হিসাব করে করব, কারণ ক্রয় এটা এই দ্বিতীয় থিওরিতে ব্যবহার করা হয় যখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান হয়। ক্রয় মূল্য সমান যখন বিক্রয় মূল্য হয়। এটার অনেক চমৎকার হিস্ট্রিক্যাল ব্যাখ্যা আছে, আমি ওদিকে যাচ্ছি না। জাস্ট শুধু আমি মূল থটটা আপনাদেরকে বোঝাচ্ছি। পণ্য হিসাব করতে হয় তখনই যখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সেম হয়। ওকে, তাহলে দেখেন এখানে এটার শতকরা কি চাইছে, লাভ চাইছে। তাহলে শতকরা লাভেরও একটা চমৎকার বেসিক আছে, যে যেটা চাইবে, শতকরা যেটা চাইবে ওটাকে উপরে বসাতে হবে। তার মানে আমার এখানে লাভ পণ্য বসাতে হবে, যে আমি পণ্য বিক্রি করতে গিয়ে কয়টা পণ্য লাভ করলাম। আর এটার নিচে বিক্রয় পণ্য ব্যবহার করতে হবে। আর যেমন আমরা টাকা হিসাব করলে নিচে ক্রয় মূল্য ব্যবহার করি, উপরে লাভ ব্যবহার করি, কিন্তু নিচে ক্রয় পণ্য ব্যবহার করি। এটার সাথে এটা বেসিক পার্থক্যটাই হচ্ছে, যখন পণ্য হিসাব করে আপনি আহ, হার বের করবেন, তখন এখানে ক্রয় মূল্য না ক্রয় পণ্য না বের করে বিক্রয় পণ্য, যে কয়টা পণ্য আপনি বিক্রি করতে গেছেন ওই বিক্রয় পণ্য বসাতে হয়। এটার সাথে বেসিক ডিফারেন্সটা এটা। তার মানে হচ্ছে এরপর 100 দ্বারা গুণ মানে এটা হারে রূপান্তর হওয়া। তাহলে পণ্য লাভ করছিলাম, 8টা বিক্রি করতে গিয়ে 4টা এখনো আমার হাতে আছে। 8টা বিক্রি করে আমি আসল তুলে ফেলছি, তাহলে আমার লাভের উপর থাকলো কয়টা, 4টা। তাহলে লাভের উপর যদি 4টা থাকে, এটাই হচ্ছে আমার লাভ পণ্য। আর কয়টা বিক্রি করতে গিয়ে 4টা লাভ করলাম, 8টা বিক্রি করতে গিয়ে। এবং এটাকে আপনি শতকরায় রূপান্তর করলেন, তাহলে এটা 2, এখানে হচ্ছে 50। তাহলে আমার উত্তর হচ্ছে কত, 50%। ক্লিয়ার? আমার মূল ক্লাসে যারা অলরেডি লাভ ক্ষতির ক্লাস করেছেন তারা তো অলরেডি এটা নর্মালি পাবেন, দেখবেন আর সেকেন্ডে সমাধান করে ফেলবেন। আর যারা এখনো ক্লাস পান না তারা সামনে পাবেন। ওকে, এখন আসেন 9 নম্বর অঙ্কটা। এই 9 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, কোন পরীক্ষায় 75টা প্রশ্ন ছিল, রহিম 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে, সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। দেখেন ওই শতকরা শুদ্ধ উত্তর, ওটা এই আগের অঙ্কটার মতোই, এটা আলাদা কোনো অঙ্ক না। শতকরা শুদ্ধ উত্তর মানে কি, এই শতকরা যেটাই চাইবে এই জিনিসটা আপনার লাগবে। তাহলে শুদ্ধ উত্তর কয়টা দিছে, দেখেন তো, শুদ্ধ উত্তর দিছে 60টা। তাহলে ওটা উপরে থাকবে। একটু আগে বললাম না, শতকরা লাভ চাইলে কি লাভ পণ্যটা উপরে, শতকরা শুদ্ধ উত্তর চাইছে, যেটা চাইবে শতকরা ওটাই উপরে বসাতে হবে। এখন তাহলে আর নিচে বসাবে মূলত মোট তথ্যটা। তাহলে 75টা থেকে 60টা মূলত শুদ্ধ উত্তর দিছে। শতকরা রূপান্তরের নিয়ম হচ্ছে যে কোনো ভগ্নাংশকে 100 দ্বারা গুণ করলে ওটা শতকরা রূপান্তর হয়। তাহলে 100, তাহলে এখানে যদি 3 হয়, এখানে 4 হবে, 25 দিয়ে কাটলে এটা 20, তাই? তাহলে 4 + 80%। তাহলে উত্তর কত, 80%। ক্লিয়ার? ওকে, এবার আসেন আমাদের 10 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা বেশ চমৎকার একটা অঙ্ক। শুধু চমৎকার না, আহ এই অঙ্কটা অনেকে ভুল করবে। কথা বুঝতে পারছেন? এখানে গড়ের সাথে আমাদের ঐকিকের একটা সম্পর্ক আছে। ঠিক আছে, চলেন আমরা অঙ্কটা দেখি। এই অঙ্কের মূল কয়েকটা প্যাটার্ন হচ্ছে, যেমন 3 জন পুরুষ আছেন, 6 জন বালক আছেন। মূল সমস্যাটা হচ্ছে এখানে যে অ্যামাউন্টটা দেওয়া আছে এটা তাদের গড় অ্যামাউন্ট দেওয়া আছে 12 টাকা। বুঝতে পারছেন? আর একজন পুরুষের আয়, এখানে বলছে 2জন বালকের আয়ের সমান। একজন পুরুষের আয় কত, ধরেন যে কোনো পরিমাণেই চাক এটা মোট থেকে আনতে হয়। আমাদের গড়ের অঙ্কেও একটা বেসিক তথ্য হচ্ছে, গড় থাকলে ওটা আগে মোটে ট্রান্সফার করতে হয়, না হলে অঙ্কের ক্যালকুলেশন আপনি আগাতে পারবেন না। কথা বুঝতে পারছেন? যে গড়ের এটা একটা মৌলিক, দেখবেন এই কারণে যে কোনো গণিতের গড় থাকলে আমরা আগে মোট বের করে নিই, ডিটেলসে নিয়ম, শর্টকাট নিয়মে
খুব চমৎকার ভাবে কয়েক সেকেন্ড আপনি সমাধান করতে পারবেন, ওটা নিয়ে আমার গবেষণা আছে। কিন্তু এমনি স্বাভাবিক যে প্যাটার্নটা আমরা ফলো করি, ওই প্যাটার্নে গড় থাকলে মোটে রূপান্তর করি। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে গড়ের একটা বেসিক কনসেপ্ট। এখন তাহলে আপনার এখানে তিনজন পুরুষ আছে, তাই কিনা? তিনজন পুরুষ, আবার আছে 6জন মহিলা বালক, 6জন বালক। তার মানে হচ্ছে এখানে মূল জিনিস হচ্ছে পুরুষ নাকি বালক সেটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে 9জনের গড় দেওয়া আছে আমার কত, 12। তাহলে এই 9জনের মোট আমার আগে অঙ্কে সেট আপ করতে হবে, পরে অঙ্ক নিয়ে আমি কাজ করব। আমার কথাটা বুঝতে পারছেন কিনা? 9 দুগুণে 18, 9 কে 9, 1, ওকে, এত টাকা। এবার আমার এই গড় অপশনটাই মুছে দিন, এটা আমার দরকার নেই। কথা বুঝতে পারছেন? এখানে জাস্ট আয়, কি জাস্ট আয় কত? আয় হচ্ছে 108 টাকা। এবার অঙ্কটা মূল জায়গায় ফের বেক করলো। এই অঙ্কটাই হচ্ছে একটা ঐকিকের অঙ্ক। ক্লিয়ার? আপনার ঝামেলা শেষ। এখানে আমার গড়ের ক্ষেত্রে সেটা পুরুষ নাকি বালক, ওটার সক্ষমতা নির্ভর করে না। গড় মানে কি, 3জন আর 6জন, টোটাল 9জনের গড় আছে, 9জনের মোট বের করব। এই সূত্রে একটা পেজ এই পুরো অঙ্কে দেওয়া আছে, আর গুলো স্বাভাবিক। ক্লিয়ার? এইটুকু বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ। এইটুকু বুঝতে পারছেন কিনা একটু দয়া করে কমেন্টে জানাবেন। ওকে, দয়া করে একটু কমেন্টে জানাবেন। ওকে, মাশাআল্লাহ। এবার আসেন আমরা মূল অঙ্কটা করি। মূল অঙ্কটা খুবই সিম্পল। সেটা হচ্ছে এখানে 3জন পুরুষ ও 6জন বালকের আয় 108 টাকা। একজন পুরুষের আয় সমান 2জন বালকের আয়। এটা যদি সমান হয়, এখানে একজন পুরুষের আয় বের করতে বলছে। তাহলে একজন পুরুষের আয় বের করতে তো আমার এটা ঐকিক করতে হবে। তো ঐকিকটা কি? এতজন পুরুষের, ধরেন, আয় এত টাকা। দেখেন ঐকিক করতে কি লাগবে? তাহলে সুতরাং একজন পুরুষের আয় কত, তাই তো লাগবে, নাকি বলেন? তাই লাগবে না? তার মানে হচ্ছে আমার মোট পুরুষটা এখানে লাগবে, যে মোট পুরুষের আয় কত। এই ফিগারটা জানলে আমি ঐকিকের 2 নম্বর লাইনটা লিখতে পারবো, কারণ এখানে একজন পুরুষের কথাই বলছে। তাহলে এখানে তো যে তথ্যটা দেওয়া, এখানে তো 2 ধরনের জেন্ডার ইউজ করা হয়েছে, পুরুষ এবং বালকের আয়। তাহলে এবার বুঝতেই পারছেন এই কল টু অ্যাকশন হচ্ছে এখানে কি চাইছে, এটা যদি বুঝতে পারেন অঙ্ক কয়েক সেকেন্ডে করতে পারবেন। কি চাইছে এটা গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন পুরুষের আয় এত টাকা। এখন আমার একজন পুরুষের আনতে গেলে ঐকিকের প্রথম লাইনে টোটাল পুরুষটা লাগবে, কিন্তু এখানে আমার টোটালটা নাই। পুরুষ বালক দুটা আছে। তাহলে আমার এবার কি করতে হবে? এই দুটো এক বানাতে হবে। এক বানাবেন কিভাবে? এই নিচে একটা তারা ফর্মুলা দিতে, যে এই যে 2জন বালক যে আছে, দেখেন 2জন বালক এর শক্তি সমান হচ্ছে একজন পুরুষ, তাই কিনা? তার মানে হচ্ছে কি, 2জন বালক মিলে একজন পুরুষ হয়, তাহলে 6জন বালক মিলে 3জন পুরুষ হবে। তাহলে আমি যদি এখানে 3জন পুরুষ কনভার্ট করে ফেলি, তাহলে আমার মোট পুরুষ হচ্ছে 6জন। এবার আমি কিন্তু এখানে লিখতে পারি 6জন পুরুষের আয় হচ্ছে 108 টাকা। তাহলে একজন পুরুষের আয় কত কম হবে? 108কে 6 দ্বারা ভাগ করবেন, 6 কে 6 থাকে 4, 6 × 8 = 48। দেখেন অঙ্ক কিন্তু হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে এই ফরম্যাটটা বুঝবেন না, আমি একটু বুঝিয়ে দিই। দেখেন এখানে ফ্যাক্টটা হচ্ছে আমি কেন বালক শুরুতে রাখলাম, পুরুষ ডানে রাখলাম। এর কারণটা হচ্ছে যেটাতে ট্রান্সফার করবেন ওটা ডানে রাখতে হবে, আমার পুরুষ বানাতে হবে, তার মানে পুরুষটা ডানে রাখবো। তাহলে দেখেন এই লাইনটা হচ্ছে এরকম, যে 2জন বালক সমান একজন পুরুষ। তাহলে ঐকিক যদি আমি করি, তাহলে একজন বালক সমান হচ্ছে অর্ধেক পুরুষ, আর আমার এখানে বালক আছে 6জন। তাহলে 6জন বালক সমান হবে 1/2 × 6, তার মানে 3জন পুরুষ।
আমার কাজ হচ্ছে টোটাল পুরুষ বানানো। তাহলে এই 6 জন বালক সমান 3 জন পুরুষ পেলাম, এখানে পুরুষ 3টা। তাহলে এখানে পুরুষ যদি 3 জন হয়, তাহলে টোটাল পুরুষ হচ্ছে 6 জন। তাহলে এই 6 জন পুরুষে এবার আমার আয় করতেছে 108 টাকা। কথা বুঝতে পারছেন? তাহলে সুতরাং একজন পুরুষে আয় করবে কত, এটা ফাইনালি চাইছে। দেখছেন, আমি কল টু অ্যাকশন থেকে কিন্তু অঙ্কের ভিতরেরটা সাজাইছি। তাহলে এটা হচ্ছে আমার 18 টাকা। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? সরি, রেজিওন প্রধান ভাই বলছে 6 জন বালক সমান 3 জন পুরুষ না। এখানে দেখেন ও আছে, ও আছে, ওটা হচ্ছে কখন হবে যদি বা থাকতো। ঠিক আছে? ক্লিয়ার? আহ এখন আমি একটু আপনাদের সাথে একটু হালকা 1-2 মিনিট কথা বলি, বা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলেও আমাকে করতে পারেন। হ্যাঁ, আমি আপনাদের কথা বলার সুযোগ দিচ্ছি। প্লিজ আনমিউট করে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমি একটু আপনাদের ছোট্ট একটা অ্যানাউন্স দিচ্ছি, এটা বিগ অ্যানাউন্সই বলবো। একটু জাস্ট মিনিট দেখেন, আমি আপনাদের প্রশ্ন নেব, সমস্যা নেই। এটা কেন বিগ অ্যানাউন্স দিচ্ছি, কারণ হচ্ছে অনলাইন জগতে আমরা যে জিনিসটার একটা খারাপ প্রভাব দেখি, সেটা হচ্ছে যে যত ক্লাসে নাচতে পারে, যত ভুয়া কথা বলতে পারে, চটকদার কথা লিখে, তারাই মূলত এই 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 ক্ষেত্রে আপনারা যারা আসলে তাদের পিছনে ছুটেন, তারা নিজেরাও বুঝেন না, আপনারা নিজেরাও বুঝেন না, আর যাদের পিছনে ছুটেন তারা বুঝে অন্তত একটা জিনিস, তার প্রফিটের জায়গাটা অনেক ব্যাপক হচ্ছে। এই কারণে দেখবেন যে এক একটা শিরোনাম এমন ভাবে লেখে, এই প্রত্যেকটা শিরোনামই মিথ্যা। ক্লাসের এক একটা প্যাটার্ন বলা হয়, প্রত্যেকটা মিথ্যা। এখন একজন শিক্ষক বা একটা প্রতিষ্ঠান যখন মিথ্যা দিয়ে চলে, তখন আপনি যদি ওটা বুঝতে না পারেন যে আপনার আবেগ নিয়ে সে খেলতেছে, তাহলে এটা প্রবলেম। কারণ আমরা ব্যক্তিগতভাবে, শুধু আমি না, আমার মতো যারা শিক্ষক আছেন, তারা এই ব্যাপারগুলো যারা নৈতিকতার সাথে আপোষ করতে পারে না, তাদের দেখবেন যে আহ, এই বর্তমান যুগে এই যারা কি বলে এই ধরনের ট্যাবলেট বিক্রি করে, তাদের সাথে কিন্তু আমরা আসলে কম্পারেটিভ ভাবে পিছিয়ে থাকি। কারণ জ্ঞান যতটুকু অর্জন করছি, এটার সাথে বিট্রে করার কোনো সুযোগ নাই। কারণ এই কারণে আমি শিক্ষিত, আমি শিক্ষক। কিন্তু তারপরেও সমস্যাটা হচ্ছে, আপনারা আমাদের পিছনে না এসে ওই বড়ি বিক্রেতার পিছনে যান। তার কারণ হচ্ছে আপনার মনটাই 2 নাম্বার। আমি সরি টু সে এইভাবে বলার কারণ, কারণ আপনি চান না পড়ে পাশ করতে, আপনি চান চটকদার, আপনি চান যে একটা কোর্সে ঢুকলেন আর বের হয়ে চাকরি পাবেন। তো এটা তো আপনার চরিত্র নষ্ট। এখন যে দেশের অধিকাংশ মানুষেরই চরিত্র নষ্ট, সে দেশে বড়ি বিক্রেতারা জনপ্রিয় হবে, এটি স্বাভাবিক। আপনারা অন্যভাবে নেবেন না, এটি বাস্তব। এখন এই কারণে আমাদের মাঝে মধ্যে বিজ্ঞাপন দিতে গেলেও লজ্জা লাগে, সংকোচ লাগে। তবু আমাদের দিতে হবে, কারণ আমরা আপনাদের জীবন পরিবর্তনের জন্য কাজ করতেছি। সেখানে আমাকে আমার কথাটা আমার মতো করেই বলতে হবে। আপনারা দেখেন, এই যে আপনারা যারা অলরেডি ডু অর ডাই বেসে ক্লাস করতেছে, দেখেন তো, আপনারা 4,000 টাকা কোর্স ফিতে 2,000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করছেন, করে ভর্তি হয়েছে। দেখেন তো, অনেক জায়গায় 2,000, 1,500, 3,000 টাকায় কিন্তু আপনারা ভর্তি হচ্ছেন। সেখানে সপ্তাহে 3 দিন ক্লাস পাচ্ছেন, পরীক্ষা পাচ্ছেন, ব্যাস। কিন্তু দেখেন, আমাদের ডু অর ডাই বেসে যারা আসছে, তারা কি করতেছেন? এই ধরেন সকালে 11টায় আপনি এখন গণিত ক্লাস করতেছেন। দেখেন, আপনারা যে ভর্তি হয়েছেন, আসলে আপনারা কতটা ডেডিকেশন দিয়ে, কতটা ত্যাগ স্বীকার করে আমরা আপনাদের পড়াচ্ছি, কিন্তু এই তথ্যগুলো তো বাকিরা জানছে না। দেখেন, সকাল 11টায় আপনি গণিত ক্লাস করেন, আপনাকে কিভাবে পড়বেন পূর্ণাঙ্গ একটা রুটিন আমরা দিয়ে দিয়েছি। আপনি বিকাল 5টায় আবার কি জিকে এবং বাংলার উপর আপনি কি করতেছেন, প্রতিদিন পরীক্ষা দিচ্ছেন। সন্ধ্যা 7টায় আপনি আবার কি করতেছেন, সন্ধ্যা 7টায় আমার গণিত ক্লাস করতেছেন 3 দিন। দেখেন, ইংলিশ ক্লাস করতেছেন 3 দিন। খেয়াল করে দেখেন। আবার আপনি রাত 9টায় কি করতেছেন, এটা প্রতিদিনের কাজ, শুধু এটা শুক্রবার ব্যতীত, শুক্রবার ছাড়া প্রতিদিনের কাজ এটা। তাহলে দেখেন, 9টায় আবার আহ, আপনি জিকে ক্লাস করতেছেন, তারপর বাংলা ক্লাস করতেছেন, তারপর ইংলিশ ক্লাস করতেছেন,
তারপর ম্যাথ ক্লাস করতেছেন, খেয়াল করে দেখেন এটা কি এই যে 2,000 টাকা অ্যাডভান্স করছেন, এই 2,000 টাকার কি পরিশ্রমের ভ্যালু হবে? বলে এই জিনিসটা যদি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান যদি দিত, তাদের হেডলাইন কি হতো? তারা একটু আমাকে বলেন তো দেখি, একটু বলেন, একটু কমেন্টে বলবেন তাদের হেডলাইন কি হতো। যেখানে একটা রুল থেকে একটা প্রশ্ন কমন পড়বে না, সেখানে বলে যে পুরো একটা বই শেষ। আপনারা একটু আমাকে বলেন তো দেখি। আপনারা আনমিউট করে আছে, সরাসরি বলতে পারেন যে এত একটা কোর্সে যেখানে আপনাকে 24 ঘন্টা মেন্টরশিপ দেওয়া হচ্ছে, আবার এইগুলোর ক্ষেত্রে তো পরীক্ষা আছে, এখানে তো এক্সামের কথা আমি লিখলাম, আবার এখানেও তো এক্সাম আছে, এগুলো বাতিল দিলাম, আরো মডেল টেস্ট টেস্ট ইত্যাদি সব বাতিল দিলাম। বলেন তো তাদের অবস্থাটা কি হতো, এই বড়ি বিক্রেতাদের? কিন্তু আপনারা কয়জন এই বেসে ভর্তি হওয়ার সুযোগ পাইছেন? পান না। প্রায় 3 শতাধিক মানুষ ভাইবা দিয়েছে, মাত্র 150 স্টুডেন্ট আমরা ভর্তি করছি, বাকিদের কিন্তু ভর্তি করিনি। এখন দেখেন, আপনার বড়ি বিক্রেতা হলে ওই 300 না, ভাইবা তো দূরের কথা, আপনার এত সেবা দিচ্ছে ওটা দেখায় এখানে 5,000 স্টুডেন্ট ভর্তি করতো, 10,000 স্টুডেন্ট ভর্তি করতো, কারণ আপনার জীবন বদলে দিচ্ছে। এখন আপনি যদি আমাকে ওই বড়ি বিক্রেতাদের সাথে তুলনা করেন, তাহলে আমাকে পাবেন না। কারণ হচ্ছে আমার লাইভ ক্লাস বলেন, আমার ডেডিকেশন যাই বলেন, সেখানে হাজার হাজার স্টুডেন্ট পাবেন না। কারণ কারণ আমার হেডলাইন সেটা নাই। আমি হেডলাইন সেটা দেওয়ার মতো নৈতিক ভিত্তি আমার নাই। এখন আমার যেহেতু নৈতিক ভিত্তি নাই, এখন জীবনের টাকাটা তো বড় কথা না। আপনি যাই বলেন, যত কিছুই বলেন, জীবনের টাকাটা শেষ কথা না। কারণ আমি কয়েকটা টাকার জন্য আমার নৈতিকতা বিসর্জন দেব, এটা পসিবল না। আপনি দেখেন, কথাগুলো কষ্ট করে নিয়েই বলতে হয়, না হলে আসলেই এখনকার যুগটা এতটাই নোংরা হয়ে গেছে, যেখানে আমরা শিক্ষক যারা নৈতিকতার চিন্তা করি তাদের টিকে থাকাটা কঠিন হচ্ছে। আপনি দেখেন, আপনি এই যে ম্যাথ টিউটর বইটা কিনতেছেন, এখন এই যে দেখেন ম্যাথ টিউটর বইটা নিজেই একটা বিখ্যাত বই, নিজেই বিখ্যাত বই। এখন আপনি, আপনাকে আমাকে পুরো ক্লাস তো দেখলেন, আপনাকে আমি বেসিক শেখাচ্ছি, বেসিক থেকে আবার ইন্টারনাল সিকোয়েন্স শেখাচ্ছি, যেটা বাংলাদেশে একমাত্র সিকোয়েন্স নিয়ে আমিই কাজ করি। এটা গর্ব করে কেন বলতেছি, কারণ সিকোয়েন্স নিয়ে ইতিপূর্বে কোনো বই বাংলাদেশে পাবেন না। সেটা একাডেমিক হোক, সেটা অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াড হোক বা জবের হোক, একমাত্র আমি সিকোয়েন্স ভিত্তিক বই লিখছি। এটা আমি গর্ব করে বলতে পারি, কারণ আমার এটা পরিশ্রমের, দিন রাত মাটি করে লেখা। এই বইটা আপনাকে দিচ্ছি বাজারের মূল্যতে। আমি আবার আপনাকে কি বলছি, আপনি 6 মাস আবার একটা কোর্স করেন, 6 মাস ফ্রি কোর্স আমার কাছে অর্ডার করে করলে এই 6 মাসের কোর্সটা ফ্রি করতেছে। ফ্রি মানেটা কি বুঝতে পারছেন? আপনারা বোঝেন না, কারণ আপনারা ওই চটকদার হেডলাইন চান, ওই হেডলাইন তো আমি দিতে পারি না। আপনি এই 6 মাস ফ্রি করতেছেন, তাও কোথায়? এই জুমে ক্লাস করতেছেন, জুমে একদম সপ্তাহে 3 দিন, আবার এগুলো রেকর্ড টেকর্ড সহ 6 মাস সময় পর্যন্ত আপনি আমার সাথে লেগে আছেন। কিন্তু আপনি এখানে সিদ্ধান্ত নিতে পারতেছেন না, কারণ আমি আপনাকে সিদ্ধান্তে ব্ল্যাকমেইল করতেছি না। আপনি আমার ইংলিশ টিউটর বইটা নিচ্ছেন, এই ইংলিশ টিউটর বইয়ের সাথে আমি কি করতেছি? আপনি দেখেন, এত বড় একটা বই, যেটা 1176 পৃষ্ঠার একটা বই, ইনার স্যার, এই বইটা আপনাকে, আপনি কিনতেছেন, আমি 6 মাস আপনাকে ইংলিশ পড়াচ্ছি। 6 মাস ইংলিশ মানে কি বুঝতে পারছেন? আপনি 6 মাস ইংলিশ মানে কি বুঝতে পারছেন? তারপরে জুম ক্লাসে আপনি করতেছেন 6টা মাস, 180 দিন, এটা করতেছেন। কিন্তু আপনি এটাতেও সিদ্ধান্ত নিতে এই করবেন, কারণ আপনি দেখেন, এখন ইংলিশ টিউটর বই আপনারা কি করেন, বাজারে বাজারে হুজুকে চলেন। আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন, বাজারে যে জিনিসটা বেশি বিজ্ঞাপন হয়, বেশি চটকদার ভাবে হাইপ তোলা হয়, সেটা বেশি বিক্রি হয়। বাজারে কখনোই যে জিনিসটা ভালো, সেটা বিজ্ঞাপন ছাড়া যে মানে ভালো জিনিস বেশি বিক্রি হয়, তবে বিজ্ঞাপন ছাড়া ওই ভালো জিনিস আপনি কখনোই বিক্রি করতে পারবেন না। তার মানে ভালো প্লাস বিজ্ঞাপন দুটো মিলে যেমন বেশি বিক্রি হয়, আবার খারাপ এবং বিজ্ঞাপন এই দুটো মিলেও খারাপ বই বেশি বিক্রি হয়। তারপরে বেশি বিক্রি হওয়া মানে আপনি নির্দ্বিধায় বলতে পারেন না এই বইটা শতভাগ একমাত্র ভালো, কারণ সেখানে সেটা খারাপও হতে পারে। কিন্তু যখন বিজ্ঞাপন প্লাস ভালো জিনিস একসাথে যুক্ত হয়, তখন সেটা বেশি বিক্রি হবে। আবার খারাপ জিনিস প্লাস বিজ্ঞাপন যুক্ত হলে সেটাও বেশি বিক্রি হবে।
কিন্তু ভালো বই যদি বিজ্ঞাপনটা না থাকে তাহলে বেশি বিক্রি হবে না। কারণ এই যুগটাই হচ্ছে মূলত বিজ্ঞাপনের যুগ। এখন আপনাদেরকে সারাক্ষণ আমি তর্ক দিয়ে ব্যস্ত রাখতে পারি না, যে আমি এটা করে ফেলছি, ওটা করে ফেলছি, এটা করে ফেলছি, আমি আমাকে বিক্রি করতে পারি না। এই যে আমি আমাকে বিক্রি করতে পারি না, আপনার এই যে 500-600 টাকায় আমি আমাকে বিক্রি করতেছি না, এই কারণে আমি পিছিয়ে আছি। আমি যদি আমার গুরুর কথা বলি, যাকে আমি সবসময় আইডল মনে করি এই সেক্টরে লেখালেখির ক্ষেত্রে, এস এম জাকির হুসেন স্যার। এস এম জাকির হুসেন স্যার বাংলাদেশের কয়েকশো বই আছে। দেখেন তো ওনার ফিনান্সিয়াল অবস্থাটা কি। উনি কিন্তু কোটিপতি না। কারণ কি? উনি একজন বোকা মানুষ। উনি শুধু বই লিখে গেছেন জাতির জন্য, কিন্তু বিক্রি করতে পারেন না। এখন এই যে বই ভালো লেখা মানেই যদি একজন জনপ্রিয় হয়, তাহলে বাংলাদেশের একমাত্র ইংলিশের রাইটার হিসেবে এস এম জাকির হুসাইন স্যার সর্বকালের জনপ্রিয় হতেন। ওনার দার্শনিক বই, গণিতের বই, ইসলামী ফিলোসফির বই, সবকিছুতে উনি সেরা থাকতেন। কিন্তু ভালো লেখাটাই কখনোই কাউকে জনপ্রিয় করে না। কারণ ওই যে আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে, আমাদের প্রত্যেকের অধিকাংশ চরিত্র নষ্ট। কারণ আমরা শর্টকাট চাই, আমরা অন্যের ভুকাস কথাটা বেশি বিশ্বাস করি। কিন্তু এই যে আমার এই ভিডিওটা যারা এই মুহূর্তে দেখতেছেন, এদের ভিতরে 1% লোক আমার কথা শুনে লাইব্রেরিতে গিয়ে এই বইটা খুলে দেখবেন না, 1%। কারণ আমি এখানে ভুকাস কথা বলতেছি না। 1% লোক গিয়ে যদি আপনি লাইব্রেরিতে গিয়ে বইটা একবার মেলে দেখতেন, বই আপনার সাথে কথা বলবে। আমাকে এখানে কেন বিজ্ঞাপন দিতে হবে? আমাকে এখানে কেন বিজ্ঞাপন দিতে হবে? আপনি, আমি লেখক, আমি বই লিখছি, আপনি লাইব্রেরিতে যাবেন, বই দেখবেন, দেখে শুনে লেখবেন। এখন ধরেন আমি বিজ্ঞাপন দিচ্ছি না, একজনে, বাংলাদেশের সব বই কাছাকাছি, কিছু বই ইউনিক আছে। এখন আপনি যে বই পড়েন, বাজারের সবচেয়ে খারাপ বইটা কিনে পড়ে A to Z শেষ করেন, আপনার চাকরি হবে। এখন যে যেটা পড়ছে, তার চাকরি তো ওখান থেকেই হবে। আপনি বাজারের সবচেয়ে খারাপ বইটা নিয়ে পড়ে আপনি 2 দিন পর পরীক্ষা চাকরি পাওয়ার পর ওই বইটার কথাই বলবেন। কারণ আপনি ওটা পড়ছেন, চাকরি হয়েছে। কারণ তথ্য তো আর আকাশ থেকে আমদানি হয় না। কিন্তু পার্থক্যটা কোথায়? আপনি একটা ভালো সহজ বই পড়তেছেন না কঠিন বই পড়তেছেন। এই কারণে আমি কথাগুলো আজকে হয়তো অনেক কথাগুলোই বললাম। একটা জিনিস মনে রাখবেন, নিজের বিবেক এবং নৈতিকতাকে শর্টকাট এবং চটকদারের পিছনে বিক্রি করবেন না। তাহলে এই জাতিকে কখনো এগিয়ে নিতে পারবেন না। আপনি নিজে দুর্নীতিগ্রস্ত হবেন, আপনি ভুয়া জিনিসের পিছনে গিয়ে আপনার মেজাজ খিটখিটে হবে, আর আমাদের মতো যারা শিক্ষক আছে তাদের পেজে এসে গালি দিবেন। কারণ আপনি তো সুকাহত। তো এই কারণেই আমি একটা বিষয় বলবো, আপনি আপনার কেরিয়ারের এমন সিদ্ধান্ত নেন যে সিদ্ধান্ত আপনার জীবন বদলে দেবে। চটকদারের পিছনে ছুটবেন, এটা আপনার স্বাধীনতা, আপনি ছুটতেই পারেন। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি যে জিনিসটা বলবো যে সবসময় যে জায়গায় আপনি এক আপনার সমস্যার সঠিক সলিউশন পাবেন সেখানে যান। সেটা চটকদার বিজ্ঞাপন হোক অথবা বিজ্ঞাপন ছাড়া হোক, আপনার সঠিক জিনিসটা খুঁজে বের করে নিতে হবে। কেরিয়ারে এইটুকু চুজ না করতে পারলে আপনি চাকরি কেন পাবেন? আপনি তো চাকরি পাওয়ার যোগ্যতাই রাখেন না। তো যেমন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো প্রশ্ন আছে? প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। স্যার আপনার ইংরেজি বইটা হুম, সকল গুরুত্বপূর্ণ টপিকস কি স্যার মানে ক্লাস করাবেন এবং সে প্রশ্ন সলভ কি নেবেন? আমি বলি, আমার এখানে একটা মৌলিক কোর্স আছে, সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ। আপনি এই বইটা এই মুহূর্তে অর্ডার করলে এই বেসিক টু অ্যাডভান্স ইংলিশের নতুন বেসে যুক্ত হতে পারবেন। আর ওই বেসটার আমি টপিক গুলো মূলত আমি দুটো বিষয়ের সমন্বয়ে পড়াই। এক হচ্ছে আমার ক্লাস টপিক গুলোর সাজানো বইয়ের আলোকে, নাম্বার 1, ভালো করে বুঝেন। সো জি স্যার। আমি যে নিয়মগুলো পড়াচ্ছি সেটা আবার বই থেকে আপনি পড়বেন। আর আরেকটা জিনিস, আপনাদের একটা ভুল ধারণা হচ্ছে, যেমন আপনিও প্রশ্নের ভিতরে একটা বিষয় বললেন যে প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়াবো কিনা, MCQ। দেখেন, আমি একটা টপিকের ক্লাস দিব, এই ক্লাসের পর যদি আপনি নিজেই যদি 95% প্রশ্ন সমাধান করতে না পারেন, তাহলে আমি শিক্ষক হলাম কিসে? আমাকে বলেন। জি স্যার। আমি তাহলে শিক্ষকটা হলাম কিসে? তার মানে আমি পড়াবো, আপনি পড়বেন, কিন্তু এই যখন বন্দুকটা শিক্ষকের কাঁধে রাখেন, এটা কোথাও পান না আপনারা। ফলে আপনারা আর শিখতে পারেন না। আমার ক্লাস শেষে যদি আপনি পুরো বই সমাধান করতে না পারেন, তাহলে আমার শিক্ষক হওয়ার যোগ্যতাই তো ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ, আপনি পড়তে গিয়ে কোথাও সমস্যা হলে
ওগুলো আমি সমাধান দিতে পারি। আমি কি কথাটা বুঝতে পারছি? জি স্যার। এই মূলত। তো স্যার এটা তো লাইভে ক্লাস হবে প্রতি সপ্তাহে একদম, কয়দিন স্যার? এই যে আপনি যেভাবে কথা বলতেছেন এইভাবে জুমে ক্লাস হবে, আমাদের ফেসবুকে কোনো কোর্স নাই, আমাদের সমস্ত কিছুই জুমে। এটা কি রেকর্ড থাকবে স্যার? একদম, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের নিজস্ব অ্যাপস আছে। মানে আমরা ওই বারবার কেন বড়ি বিক্রেতার কথা বলি, যে যাদের কোনো নিজস্ব কোনো প্ল্যাটফর্মও নেই, আমাদের এখানে প্রত্যেকটি প্রফেশনাল। আপনার এক্সাম সিস্টেম আমাদের অ্যাপসে হবে, ভিডিও রেকর্ড আমাদের অ্যাপসে থাকবে। আমরা আসলে সোশ্যাল মিডিয়াটাকেই এড়িয়ে চলি। আমার কথাটা বুঝতে পারছেন? যাতে আপনার জি স্যার। মনোযোগটা বিক্ষিপ্ত না হয়। স্যার আর একটা প্রশ্ন হচ্ছে যে গণিত বইয়ের যে মানে আপনি টিউটার ম্যাথ যেটা লিখেছেন স্যার, যে এটাতে কি স্যার ম্যাথ মানে টিউটর, পড়লে কি রিটেন হয়ে যাবে? যে ম্যাথ টিউটার পড়লে কি স্যার রিটেনের জন্য কি প্রস্তুতি হবে? এখন আমি একটা বিষয় বলি, আপনি এমসিকিউ বইতে রিটেন কেন চান, এটার একটা নৈতিক যুক্তি আমাকে দেন। স্যার মানে একসাথে যদি দুইটা করতে পারতাম তাহলে আমার একসাথে জন্য কি, মনে হয় বেশি ভালো হতো। একসাথে মানে, একসাথে মানে কি বুঝতে পারছেন? আপনি দুর্নীতি করতেছেন, আপনি শর্টকাটে চাচ্ছেন। স্যার মানে বেসিক পৃথিবীতে, শেখার সাথে সাথে আমি স্যার। বলি, আমি বলি বেসিকের কয়টা প্যাটার্ন আছে এই ব্যাপারে কি আপনাদের ধারণা আছে? শোনেন, আপনারা জ্ঞানের লেভেল সম্পর্কে না জানার কারণে আমরা প্রচুর ভুল মিথ নিয়ে চলি, জন্ম নেই। একটা জিনিসের বেসিক হচ্ছে এই জায়গায়, বেসিকেরও কত রকম ফের আছে, যারা আমার গণিতের সেমিনার করছেন তারা জানেন। আপনি বাজারে বড়ি বিক্রেতাদের পিছনে ছুটলে আপনি কখনো আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারবেন। একটা বেসিক আলোচনা হচ্ছে একটা গণিতের মূল থিম। এই মূল থিমের পর দুটো রাস্তার জন্ম নেয়। একটা রাস্তা হচ্ছে এদিকে, এমসিকিউ। আরেকটা রাস্তার জন্ম নেয় রিটেন। বুঝেন, পার্থক্য না বুঝলে কখনোই জীবন সম্পর্কে ধারণা চেঞ্জ করতে পারবেন না। যখন বেসিক আলোচনা শেষ হলো, তখন যদি আপনি এমসিকিউ পরীক্ষায় আপনি 3 থেকে 5 সেকেন্ডে সমাধান করতে চান, তখন একজন শিক্ষককে এই, দেখেন বেসিক আলোচনাতে সেম সময় যায়, টাইমটা এখানে একজন শিক্ষক কখনোই কমাতে পারবেন না। কথা বুঝতে পারছেন? জি স্যার। সেকেন্ড টাইমের স্লটটা হচ্ছে উনি এখন চাচ্ছেন কি, বেসিক ক্লিয়ার। উনি চাচ্ছেন যে আপনাকে 3 থেকে 5 সেকেন্ড এমসিকিউ করাবেন, তার মানে এখানে প্রায় 40 থেকে 50% টাইম ইনভেস্ট করতে হয় এই বেসিকটাকে এটার সাথে অ্যাডজাস্ট করতে। আমার কথাটা বুঝতে পারছেন? কারণ জি এই স্যার। আলোচনা করলেই আপনি 3-5 সেকেন্ডে গণিত সমাধান করতে পারবেন না। এখান থেকে এটা অ্যাডজাস্টমেন্টে যেতে হলে তাকে ওই টোটাল 100% আলোচনায় 40 থেকে 50% আলোচনা ওখানে ইনভেস্ট করতে হয়। আর যদি সে চায় এখান থেকে রিটেনে, তাহলে তাকেও এখানে 40 থেকে 50% টাইম ইনভেস্ট করতে হয়। কিভাবে? আপনি কিভাবে প্রথম লাইনটা লিখবেন, ধরি নাকি মনে করি, ওকে লিখলেন। তারপর এটা প্রশ্ন মতে কিভাবে আসবেন, কোন লাইনে কোন শব্দটা দেখলে প্রশ্ন মতে কথাটা লিখবেন বা শর্ত মতে লিখবেন, কেন লিখবেন, উত্তরটা কেন এভাবে লিখবেন। তার মানে এই জিনিসটা সুসজ্জিত করতে তাকে এখানে আবার 40 থেকে 50% সময় ইনভেস্ট করতে হয়। আপনারা যারা মনে করেন বেসিক থেকেই সব হবে, তারা আসলে গণিত কোনো রহস্য জানেন না। এবং যে শিক্ষকরা বলে তারা নিজেরাও পড়ায় না, শুধু শুধু আহ, মানে বড়ি বিক্রি করে। এখন আমি যদি আপনাকে এখানে ফোকাস করে পড়াই, তাহলে তো আমার পুরো বাকি সময় এখানে চলে যাবে, তাহলে আমি আপনাকে এটা কোত্থেকে দিব? আর আপনি যখন দুটোই চাচ্ছেন তখন আপনি ফাঁকিবাজি চাচ্ছেন। কারণ এই এই সময়টা আমার আসমান থেকে নাজিল হবে বলেন? জি স্যার আর বুঝতে পারছি একই স্যার। সময়ে, একই সময়ে দুটো কনসেপ্ট একসাথে দিলে আপনার মাথা আউলায় যাবে, আপনি নিতে পারবেন না। কারণ জি স্যার। আপনার মেমোরিকে ওই সময়ে যেভাবে প্রস্তুত করব ওদিকে কাজ করবে। ওটা প্রস্তুত করে যখন নতুন আইডিয়াতে আবার 40-50% সময় দেবো, আমি দিতে পারবো, আপনার মেমোরি আওলায় যাবে। আপনি একটা গণিতে যখন 30 মিনিট সময় দেবেন, পুরো ক্লাসে যখন 3-4-5টা গণিত করবেন, এরপরে আর আপনি আমার কোর্সে আসবেন। মানে লুপ করতেছেন, আমরা প্রত্যেকে লুপ করি দুটোই, কিন্তু ওইটুকু ত্যাগ করার মানসিকতা আমাদের আছে কিনা, প্রথম বিষয়। এই কারণে আমি যারা ভর্তিকৃত আছেন তাদেরকেও বলি, আর যারা ভর্তিকৃত নাই তারাও বলি, এই ভুয়া জিনিসটার বাইরে বের হয়ে আসেন। আপনি যখন যেটা চিন্তা করবেন দুটো আলাদা সময় দিতে হবে। কথা বুঝতে পারছেন?
আমি এই কারণে ম্যাথ টিউটর বইটাতে, দেখেন, ম্যাথ টিউটর বইটাতে এই ভার্সনে দেখবেন রিটেনের জন্য আলাদা অংশ আছে। প্রত্যেক অধ্যায়ে রিটেন আলোচনা আছে, বেসিক আলোচনা আছে, আবার বোর্ড বই ভিত্তিক আলোচনা আছে। কিন্তু এই বইটাকে আমি যে পরিমাণ রিটেন আলোচনা, বোর্ড বইয়ের আলোচনা যুক্ত করছি, এরপরও আমি এই বইটাকে এমসিকিউ বলি। আপনি দেখবেন বিভিন্ন কমেন্টে আমি এমসিকিউ বলি। এটা যদি বড়ি বিক্রেতাদের কাছে এই বইটা থাকতো, তারা বলতো রিটেনে 100% কেন, 500% হবে। কিন্তু আমি বলি না। আপনি দেখেন এই বইটাতে এই শ্রুতি ছক আছে, নবম দশম শ্রেণী, অষ্টম শ্রেণী, এগুলো বোর্ড বইয়ের অঙ্ক এখানে আছে। আপনি বইটা খুলে দেখবেন, খুলে দেখার ভিতর আলোচনা 4টা 5টা ধাপ আছে। এবং প্রত্যেকটা অধ্যায়ে এই যে দেখেন, শুধু লিখিত আলোচনা, দেখেন তো দেখা যায় কিনা, শুধু লিখিত আলোচনা। এই যে দেখেন আমার এই হাতের এখানে, এখানে বিসিএস এর জি লিখিত স্যার, প্রশ্ন, ওই বিভিন্ন বোঝা যাচ্ছে। লিখিত প্রশ্ন। আমি বলি, এর পরও কোনো কমেন্টে পাবেন না যে আমি বলছি এটা লিখিত বইয়ের। আর বড়ি বিক্রেতার হাতে থাকলে তো পুরো আপনাকে 500% দিয়ে দিবে। ভাই, আপনি যদি আপনার এই অনার্স শেষ করে আপনার বিবেকটাকে যদি আপনি বন্ধক রাখেন, ভাই কিভাবে সম্ভব বলেন? এই বিবেকটাকে যদি আপনি কুরবানি করেন, তাহলে আপনি জীবনে ক্যারিয়ারে সাকসেস হবেন কারা? যারা ক্যারিয়ার হচ্ছে, যারা বিভিন্ন ভালো জায়গায় যাচ্ছে, তারা 25 বছর, 28 বছর পর গিয়ে হলেও বুঝতে পারে যে সত্যটা কি। তাদেরকে দেখবেন এত কোচিং নিয়ে মারামারি নাই, কাটাকাটি নাই, বই নিয়ে এত রাহাজানি নাই। সমস্যাটা হচ্ছে ওই 80% শিক্ষার্থী যারা চাকরি পায় না, সবসময় হতাশা থাকে। তারা যেখানে মানে ক্যাপসুল পায়, ট্যাবলেট পায়, ওদিকে দৌড়াতে থাকে। এভাবে 28 29 বছর যাওয়ার পর সে বুঝতে পারে এতদিন যা ছিল সব ভুল ছিল। আর তখন যখন ব্রেক করে, তখন সে শুধু আফসোস করে, ইস, আমার হাতে সময় নাই। আর এই সব কিছু জন্য দায়ী হচ্ছে এই বড়ি বিক্রেতাগুলো। সেরা তাদের স্বার্থের প্রয়োজনে আপনাদেরকে কুরবানি করে। আপনাদের বুঝতে হবে, আমি এতদিন বড়ি বিক্রেতাদের নিয়ে স্পষ্ট ভাষায় কিছু বলিনি। এখন স্পষ্ট ভাষায় এটা আমার জন্য একটা স্ট্রাগল, সংগ্রাম। এবং এই সংগ্রাম আমি এখন চালিয়ে যাব। আমার কথাটা বুঝতে পারছেন? কারণ এই যে শত শত শিক্ষার্থীকে বিভ্রান্ত করা হচ্ছে, এটা কাউকে না কাউকে প্রতিবাদ করতে হবে, এবং প্রতিবাদ করাটা জরুরি। এখন আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? জি স্যার। হুম। জি জি। আপনারা যাদের ক্লাস শেষ হবে, আমার ডু অর ডাই বেস অন্য বেসের প্রয়োজন না থাকলে আপনারা লিভ করবেন, আমি বাকি সময়টা নিজের মতো করে একটু কথা বলি। হুম। প্লিজ, আপনাদের যাদের যাদের ক্লাস শেষ হবে, আমার তো সব কথার দরকার নেই, এখানে অনেক ফ্রি স্টুডেন্ট আছে। আমি লাস্টের দিকে যে আড্ডাটা দিই, এটা আপনাদের সবার জন্য দরকার নেই, কারণ আপনাদের রুটিন অনুসারে তো মেনটেন করতে হবে। আপনারা লিভ করে ফেলবেন, আমার যখন লাস্ট অঙ্ক শেষ, আপনি লিভ করে ফেলবেন। আর আর একটু বাকি কথা বলতে। অনেকে আ- অনেকেই আছেন আমার সম্পর্কে জানতে চান বা আমার কোর্স সম্পর্কে জানতে চান, তাদেরকে একটু সময় তো আমাকে দিতে হবে। হ্যাঁ, ওকে। জি বলুন। স্যার, ডু অর ডাই বেস সম্পর্কে একটু মানে শুনে আসতেছি কিন্তু বুঝতেছি না, না আসলে। আমাদের আমাদের এই ব্যাচে ভর্তি ক্লোজ হয়ে গেছে, এখানে আর নতুন স্টুডেন্ট আমরা নিচ্ছি না। আমরা সামনে আবার এই ব্যাচটার 2 নম্বর ব্যাচ শুরু করব। তখনও আপনাকে ভাইবা দিয়ে ওটাতে যুক্ত হতে হবে, ওখানে ডিরেক্টলি কোনো স্টুডেন্ট যুক্ত হতে পারে না। আচ্ছা স্যার। আমার কথা বুঝতে পারছি? ওটা আমরা সামনে আবার 2 নম্বর ব্যাচ শুরু করবো তখন, এখন আমাদের সকল ভর্তি বন্ধ। স্যার, আচ্ছা, দুই এটা নাম্বার ব্যাচটা স্যার কতদিনের কোর্স স্যার ওটা? এটা হচ্ছে 6 মাসের। 6 মাসে আপনাকে 12 ঘন্টা পড়ার মতো প্রতিশ্রুতি দিতে হবে। কথা বুঝতে পারছেন? 12 ঘন্টা, মিনিমাম 10 ঘন্টা। এর নিচে কোনো স্টুডেন্টকে আমরা নেই না। আর তা এখানে অনেকগুলো শর্ত আছে, তার মধ্যে মেজর শর্ত হচ্ছে, এটা বলতে গিয়ে আমার ওই অ্যাকাউন্ট গুলোর রিস্ক কমে গেছে। মানে আপনারা যেগুলোতে সময় বেশি দেয়, হ্যাঁ, যে মিডিয়া গুলোতে, এইগুলোতে একদম ত্যাগ করতে হবে, মানে স্যার, এইগুলিতে থাকা যাবে কেয়ার বেসের কথা যে বলছিলেন কিছুদিন আগে, ওইটাই কি এটা নাকি না ওটা আলাদা স্পেশাল না। না কেয়ার না, বেস? কেয়ার বেসে যারা ছিল তাদের মানে যে কয়জন টিক ছিল, কথা বলছেন, আপনারা তো ওই একটা ব্যাচ শুনলে শুধু আগ্রহ প্রকাশ করেন, প্র্যাকটিক্যাল কাজে যুক্ত থাকেন না। আমার কথা বুঝতে পারছেন? ওখানে 3 4 জন ছিল যারা সবকটা অ্যাক্টিভিটিস ঠিকভাবে করছিল, এদের ভিতর 2 3 জন ডুয়ার ডাইভেসে নিজ ইচ্ছায় চলে গেছে। আর সম্ভবত একজনের মতো আছে যার সাথে আমি আমার সাথে যোগাযোগ করতে বলছিলাম, এখন উনি যোগাযোগ করেন নাই, ওনাকে আমি আলাদাভাবে হেল্প করব। কথা বুঝতে পারছেন? স্যার কারণ হচ্ছে, আমি বলি, যখন আমি অতিরিক্ত সেবা দিব, আমি আবেগ দিয়ে সেটা দিব না। কারণ হচ্ছে আমি আমার জীবনটাকে পুরো বিলিয়ে দিচ্ছি। আর একজন আসলো বলল যে আমি করব, পরে করব না,
মানে নিয়মিত ভাবে কাজে প্রমাণ করবে না, আমরা তাদেরকে আসলে, আমি আমার জীবনের মূল্যবান সময় নষ্ট করি না। কথা বলি, জি এটা আমি সেটাই। অফলাইনেও করছি 15 বছর, এটা জি স্যার। অনলাইনে। আপনারা যারা ওখানে যদি কেউ বাদ পড়ে থাকেন, তাহলে আপনারা 2 নম্বর ব্যাচ ডু অর ডাই ব্যাচ আসবে, সেখানে ভাইবা দিতে পারে। বুঝতে পারছেন? স্যার এই ম্যাথ সলভ কাজটা কয়দিন করে হবে সপ্তাহে? এই ক্লাসটা, জি, এটা সপ্তাহে 3 দিন। 11টার ক্লাস। এটা কি শনি কি সোম বার বুধবার। স্যার? শনি সোম শনি বুধবার। সোমবার। আচ্ছা জি। আচ্ছা স্যার। ওকে, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? স্যার যেটা বুঝতে পারলাম মানে স্পেশাল কেয়ার বেস থেকে ডু অর ডাই বেসে আসতে হয়, মানে ওই ইয়েটা পাড়ি দিয়ে নাকি না স্যার? না না না, স্পেশাল কেয়ার বেসটার ব্যাপারটা আমি চেয়েছিলাম যে কিছু স্টুডেন্টকে ব্যক্তিগতভাবে মেন্টরশিপ দিতে। কথা জি জি। বুঝতে পারছেন? তারপরে আমি কিছু শর্ত আপনাদেরকে দিছিলাম। বুঝতে পারছেন? ওই শর্তগুলো আমরা মনিটরিং করছি, যেমন সকাল 11টার ব্যাচ, তারপর আরো বেশ কিছু শর্ত ছিল, আপনাদের এক্সাম, ওগুলো মনিটরিং করতে গিয়ে দেখি যে ওই কমেন্টে সবাই আবেগ প্রকাশ করছে, কিন্তু মূল কাজে এরা নাই, কেউ নাই। কথা বুঝতে পারছেন? এটা জি আমাদের স্যার। ইনভেস্টিগেশন থেকে আমি বিভিন্ন ক্লাসেও এটা বলছি যে আপনারা কিন্তু কেউ নাই। তখন আলটিমেট আপনাদের পিছনে তো আমি আমার মূল্যবান সময় নষ্ট করবো না, অহেতুক করবো না। কথাটা বোঝেন নাই? কারণ দেখবেন, আজকে একটা ফ্রি কোর্সের কথা বলি, কমপক্ষে মানে কয়েক হাজার কমেন্ট পড়বে, এদেরকে দেখবেন সারা দিন রাত খেটে আপনি ফ্রি ক্লাসে যুক্ত করেন, এরা পরদিনই ক্লাস করবে না, প্রথম ক্লাসটাই করবে না। এই বাঙালি জাতির এই চরিত্র নষ্ট হওয়ার কারণে তাদেরকে আপনি তুলে আনতে পারবেন। এই কারণে এই যে ডু অর ডাই ব্যাচ, আমি বেশি স্টুডেন্ট ভর্তি করলে তো আমারই লাভ। আমার লাভ না? কি বলে? লাভ কেনা? কিন্তু ভাই, টাকার পিছনে তো জীবন নষ্ট করব না, টাকা আসবে, কিন্তু আমার সময়টা তাদের পিছনেই নষ্ট করব যারা সত্যিকার অর্থে ত্যাগী এবং বাস্তবতা বোঝে যে সাকসেস কোনো শর্টকাট রাস্তা না, এটা কঠিন রাস্তা। এই রাস্তায় গিয়ে যেতে হলে আমাকে মানে আত্মত্যাগ করেই যেতে হবে। আমি সরি কি স্যার, কথাটা আসলে বুঝাতে বিরক্ত পারছি? হবেন না স্যার। জি স্যার, বিরক্ত হবেন না স্যার, আসলে আগ্রহ যেটার কথা বলছেন, আগ্রহের সাথে সাথে আমাদের প্র্যাকটিক্যালি ওই ওটার প্রুফটা দিতে হবে আর কি স্যার। জি, একদম একদম। এর শর্তগুলা স্যার আমি আসলে মানে একটু যদি ক্লিয়ার মানে কোথাও কি পাওয়া যাবে যে আপনার এই যে না, শর্তগুলা? এখন তো আমাদের আর সরাসরি ডু অর ডাই বেসিস সবই ক্লোজ। হুম। আর যে সেটা তো স্পেশাল কে স্পেশাল কেয়ারের ওই ব্যাপারটাও তো ক্লোজ। জি এখন আমাদের কোনো অ্যাক্সেসের সুযোগ নেই, কারণ আমরা আবার হঠাৎ করেই শুরু করব না। নেক্সট আবার একটা ক্যাম্পেইন শুরু করব, সেখানে ভাইবা দিব। ওই ভাইবার পর আমরা আবার নতুন ব্যাচ লঞ্চ করব। কথা বুঝতে পারছেন? জি এছাড়া স্যার। বাকি যে কেউ আমাদের ই ব্যাচে ভর্তি হতে পারেন, যারা নর্মালি দরকার। যেমন আমাদের স্বপ্ন পূরণ ব্যাচ আছে, এখানে কোনো বাধ্যবাধকতা নাই, সপ্তাহে 6 দিন ক্লাস। আপনি হয়তো আছেন কোনো ব্যাচে, তাই না? নিবন্ধন জি স্যার। অথবা প্রাইমারিতে। আর বাকি যারা নাই তারা এই ব্যাচগুলোতে যুক্ত হতে পারে। এটা খুবই স্বাভাবিক ব্যাচ। অন্যদের চাইতে বেশি ক্লাস, বেশি সাপোর্ট, বাট এটাতে কোনো বাধ্যবাধকতা নেই। কথা বুঝতে পারছেন? ওকে। ঠিক আছে ভাই, তাহলে আর কারো কোনো প্রশ্ন স্যার, আছে? জি স্যার ডু বলেন। আর ডাই ব্যাচে স্যার কি মানে বই কি আপনার দিবেন স্যার, মানে না, আমরা কোনো আপনার বই লেখা দেব বই? না। আমরা কোনো বই দেব না, আমরা বুক লিস্ট দেই। ওই বুক লিস্ট আপনাকে কিনে নিতে হবে। বাজারে কয় লাইব্রেরি আপনি? গুলোতে দেখেন। স্যার ওই ব্যাচটা আর কতদিন পরে শুরু করবেন? এটা আমরা মাত্রই তো একটা ব্যাচ শুরু করলাম। আমরা মাঝখানে প্রায় 20-25 দিন সময় নেব। হুম। উম, এরপর আমরা আবার ব্যাচটা নিয়ে প্রচারণা শুরু করব। কারণ হচ্ছে এই থটটা তো বাংলাদেশের প্রথম থট, যার কারণে এই থটটা বোঝাতে গেলেও প্রচুর সময় লাগে আমাদের। ভাইবা টাইবা দেয়া, মানুষ আবার মনে করে যে এখানে আবার কি। তো এই কারণে আমরা মাত্রই একটা ব্যাচ শুরু করতে গিয়ে প্রচুর ক্লান্ত। কথা বলছেন? অনেক আচ্ছা। শিক্ষার্থী ভাইবা নেওয়া এই নেওয়া খুবই ক্লান্ত, আমরা একটু রিল্যাক্স হই। আমরা এখন ম্যাথ টিউটর, ইংলিশ টিউটর নিয়ে কাজ করতেছি। তারপরে আবার আমরা ওখানে বেক করব। বুঝতে স্যার পারছেন? আপনি স্বপ্নপুর ব্যাচে আছি স্যার, আমি নিবন্ধন করতে চাইতেছিলাম, এখন কি এটা করলেই হবে নিবন্ধনটা? না 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 না, আপনাকে আর নিবন্ধন করবেন কেন? স্বপ্ন পূরণই তো এনাফ। স্বপ্নপূরণটা, হ্যাঁ হ্যাঁ এটাতেই হবে, আর কিছু নিবন্ধনটা আমার হয়ে যাবে। একদম একদম আর স্যার ম্যাথ 100%। আর স্যার এক আর স্যার বলেন। ম্যাথ টিউটর বইটা কি আমার কিনতে হবে, নাকি যে বইগুলো দিচ্ছেন আমার এই যে ভর্তির সময় 5টা বই দেওয়া হয়েছে ওটাই হবে, নাকি ম্যাথ আপনার টিউটর বইটাও কিনতে হবে? শোনেন, ম্যাথ টিউটর বিষয়টা হচ্ছে আপনার যদি গণিতে দুর্বলতা অনেক বেশি থাকে, আমার সাপোর্টের দরকার হ্যাঁ হয়। হ্যাঁ। আপনি ম্যাথ টিউটরটা হুম হুম কিনেন, হুম। কয় টাকা ইনভেস্ট করতে হচ্ছে? মাত্র কয়েক টাকা সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, স্যার আমি এখনকার একটু, অনুসারে হ্যাঁ স্যার আমি একটু দুর্বল ওটা আছি, হ্যাঁ। আর স্যার ইংলিশটাও ওটা দিয়ে কিনবো স্যার, ইংলিশটাও আমি একটু দুর্বল আছি।
আপনার যদি হাতে সময় থাকে, আমাকে যদি 6 মাস হ্যাঁ সময় সন্ধ্যা 7টার সময়টা দিতে পারে, 6 মাস, যে সন্ধ্যা মানে 7টা। মাগরিব নামাজের পরের সময়টা, যে 3 দিন ইংলিশ 3 দিন গণিত, তাহলে এটা আপনার লাইফটা কিন্তু বদলে যাচ্ছে, কারণ ওখানে তো আমি একদম স্যার বেসিক থেকে কিছু শেখাচ্ছি, তাই না? স্যার না, আমি আমার বাসাও তো আমি বাচ্চাদের মানে পড়াই, তো দেখা যায় স্যার আমি 7টা থেকে 10টা পর্যন্ত পড়াই। তারপরে আপনার এই যে স্বপ্ন পূরণ মানে ক্লাসটা তো আমি একটু করি স্যার, করতে পারি স্যার, আমার একটু সময় আর কি, এই কারণেই স্যার। না, আপনার সময় দিতে হবে, আমার এখানে সময় ছাড়া কিছু সুযোগ নাই। কথা বুঝতে পারছেন? আমার ও এখানে মূল হ্যাঁ অ্যাসেটটাই হচ্ছে স্যার। টাইম। টাইম ছাড়া কোনো সুযোগ নেই। কথা বলছেন? তাহলে আপনাকে স্যার এখন কি রেকর্ড স্যার দেখতে আমি হবে। কি স্যার স্যার আমি কি তাহলে বই দুটো অর্ডার করবো স্যার, এই যে ইংলিশটা আর আপনি ম্যাথটা? অর্ডার করলে লাইভ ক্লাসের সুযোগ পাবেন। এখন আপনি করবেন কি করবেন না, হুম নাকি রেকর্ড করবেন, এটা আপনার। আমার কথাটা বোঝেন নেই, স্যার আমরা একটু আপনাকে বলেন সুযোগ দেব। স্যার আর আমি স্যার একটু আমি বলি, ছয় স্যার আমি এই বই দুটো, আমি আরেকটা ব্যাপার বলি, এই বইগুলো কেউ কোর্সের সাথে সম্পৃক্ত করেন না। যারা ইংলিশে দুর্বল আছেন, নিশ্চিত ভাবে বইটা বাজার থেকে কিনে আপনি নিজে পড়তে থাকেন, আমার সাহায্য লাগবে না, কারণ বইটা টিচিং মেথডে লেখা। আচ্ছা আপনি ম্যাথ টিউটরেও একই অবস্থা। এগুলো আমি কোর্স ফ্রি দিচ্ছি একটা ভিন্ন কারণে, বুঝতেই পারছেন। আমি প্রায় 2-2.5 বছর অনলাইনে অ্যাক্টিভ ছিলাম না, খুব একটা অ্যাক্টিভ ছিলাম না, হালকা পাতলা। আমার বইগুলোকে এখন মার্কেটের শীর্ষে নিয়ে আসবো। আর মার্কেটের শীর্ষে আনতে হলে আপনাকে অতিরিক্ত সুবিধা আমাকে দিতে হবে। এই কারণে আমার স্যার আমরা যারা 520 টাকার একটা স্যার আমরা যারা কোর্সই ফ্রি কোর্সে দিচ্ছি। স্যার স্যার আমরা যারা কোর্সে যুক্ত আছি আর কি, নতুন করে যখন বই দুটো অর্ডার করতে চাই, আমাদের জন্য কি কি কোনো ছাড় আছে স্যার? কোনো ছাড়টার কিছু না, আমার এখানে সবার জন্য সাদা কালো একদম সেম। আমার ও কথাটা বুঝতে আচ্ছা পারছেন? ঠিক আছে স্যার। কারণ হচ্ছে আপনি কয়েক টাকা ইনভেস্ট করবেন, আমি তার চেয়ে কয়েক গুণ বেশি সুবিধা দিচ্ছি। আমার কথাটা বোঝেন না? আমাদের এখানে একটা নিয়ম হচ্ছে, আপনি ভর্তিকৃত থাকেন, নন ভর্তিকৃত থাকেন, আপনি সাদা থাকেন, কালো থাকেন, আফ্রিকান থাকেন, বাংলাদেশি থাকেন, আমাদের সবার জন্য রুলটা সেম। কথাটা বুঝতে পারছেন? জি জি স্যার। জি, আর স্যার আমি স্বপ্ন পূরণ মানে কোর্সে থাকলে হবে স্যার, আর নিবন্ধনে ভর্তি হওয়া লাগবে না স্যার, না? অবশ্যই হবে না। আপনি কেন শুধু শুধু টাকা নষ্ট করবেন? আচ্ছা ওকে স্যার। আপনি হ্যাঁ দেখেন, স্যার আমি বই দুটো আমি স্যার অর্ডার করবো স্যার। আমি যেখানে ইনভেস্ট করা দরকার সেখানে বলতেছি, কারণ আপনি আমার যদি নিবন্ধনে আসতেন, তাহলে তো আমার আরো এর সাথে শুধু কোর্স দিয়েই দ্বিগুণ পরিমাণ লাভ থাকতো, থাকতো না? এরপরে আমি জি স্যার। ওখানে না করতেছি। আমি আপনাকে ম্যাথ ইংলিশে জোর দিতে বলছি, কারণ ম্যাথ ইংলিশে বস মানে কি, আপনি লাইফে বস। কথাটা ক্লিয়ার? জি স্যার। ওকে, হ্যাঁ স্যার থ্যাংক আপনার ক্লাস করে স্যার আমি 2টা ক্লাস মাত্র পেয়েছি স্যার, আমার খুবই ভালো লেগেছে স্যার। যাক, মাশাআল্লাহ, সামনে লেগে ধন্যবাদ থাকেন, স্যার। 6 মাস সময় দেন, ইনশাল্লাহ অনেক কিছু হবে। হ্যাঁ স্যার আমি মাত্র স্যার 2টা ক্লাস করতে পেরেছি স্যার, গত ক্লাসটা স্যার আমি করতে পারিনি স্যার, আমার নেট ছিল না স্যার বাসায়। ওই মোট রেকর্ড 2টা ক্লাস ক্লাসই দেখে করেছি নেবেন, স্যার। রেকর্ড ক্লাস দেখে হ্যাঁ নেবেন। স্যার। হ্যাঁ স্যার একটু জি, শান্তি পাইতেছি স্যার। ধন্যবাদ স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ওকে, ওয়েলকাম। আর কোনো প্রশ্ন না থাকলে আজকে ক্লাসটা শেষ করবো, আবার তো নিয়মিতই দেখা হচ্ছে আপনাদের সাথে, হ্যাঁ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে স্যার।